সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে ঠিক যেখান থেকে আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ২৬০তম পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক অজপাড়াগাঁয়ের ছেলে উজ্জ্বলের জীবনের বাস্তব গল্প। বন্ধুরা, এই উজ্জ্বলের জীবনের গল্পের প্রসঙ্গে আমার একটা কথা ভীষণ মনে পড়ছে। এ কথাটা না বলে আমি নিজেকে নিজে শান্তি দিতে পারছি না। বন্ধুগণ, আমাদের এই জীবনে বেশিরভাগ মানুষগুলো ৩টা জিনিসের জন্য যুদ্ধ করে যায়। প্রথমত হচ্ছে গাড়ি, বাড়ি আর নারী। এই ৩টা জিনিসের জন্যই বেশিরভাগ মানুষে কামড়াকামড়ি হয়ে থাকে। কিন্তু আপনি খুব খেয়াল করে দেখবেন যে মৃত্যুর পরে আপনি যেই গাড়িতে আপনার শেষ বাড়িতে যাবেন, সেটার কোনো চাকা থাকে না। এটা কোনো মানুষ চালাতে পারে না। এটা ৪ জনে কাঁধে করে নিয়ে যেতে হয়। আর যে বাড়িতে আপনি থাকবেন বন্ধু, ওই বাড়ির কোনো দরজা থাকে না, আর থাকে না কোনো জানালা। আর নারীর কথা বলে তো আর কোনো অবকাশ নেই। বন্ধুরা, এই উজ্জ্বল ভাই চট্টগ্রাম শহরের খুব নামি দামি একজন মানুষ ছিল। এই মানুষটা একটা ভালো চাকরিও করতো। আজ সব কিছু ছেড়ে দীর্ঘদিন যাবৎ এই ব্যক্তিটা ইজতেমার মধ্যে পড়ে আছে। ইজতেমা, তাবলিগ হয়তো অনেকেই চিনেন। ওই তাবলিগ আর ইজতেমার মাঝে তার জীবনটা কাটাচ্ছে। সে আমাকে তার জীবনের গল্পটা ইমোতে লিখে পাঠিয়েছে। আমার মনে হয় ১ সপ্তাহ ধরে মানুষটা একটু করে তার পুরোটা গল্প পাঠিয়েছে, এবং গল্পটা পড়ে আমি নিজের চোখের পানি আটকাতে পারিনি। খুব আবেগে আপ্লুত হয়ে তাকে কল দিয়েছিলাম। টুপি পরা, মুখ ভর্তি দাড়ি, কেমন করে মিষ্টি করে একটা হাসি দিয়ে বলে, আপন ভাই, আমার গল্পটা আপনি মানুষের কাছে তুলে ধরেন। আমার না বলা কথাগুলো আপনি মানুষের কানে কানে পৌঁছে দিয়েন। ভাইরে, আমি আপনার কাছে চিরঋণী থাকবো। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আপনার জন্য দোয়া করব। ওনার ওই প্রত্যেকটা কথা আমার হৃদয়ের মনে কোঠায় আঘাত করেছে। বন্ধুরা, উজ্জ্বল ভাইয়ের জীবনের এই গল্পটা আমি আপনাদেরকে শোনাবো, এবং বিনীতভাবে রিকোয়েস্ট করবো গল্পটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং সর্বশেষ কমেন্ট বক্সে অবশ্যই উজ্জ্বল ভাইকে একটা ভালো কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আমার বাড়ি চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট অজপাড়াগাঁয়ে। প্রিয় বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার বড় একটা ভাই। আমরা টোটাল ২ ভাই। আমাদের কোনো বোন নেই। ওই ছোট্ট অজপাড়াগাঁয়ে আমাদের পরিবারটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমরা কিন্তু ওই নিম্নবিত্ত পরিবারের ছিলাম না। একটা সময় আমরা ভীষণ উচ্চবিত্ত পরিবারের ছিলাম। আমার বাবার ২-৩টা কাপড়ের দোকান সহ অনেক বেশি সয় সম্পত্তি ছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, যে বৎসর আমি পৃথিবীতে আসি, যে বৎসর আমি জন্মাই, সে বৎসরে নাকি আমার বাবার ওই কাপড়ের দোকানে আগুন লাগে, এবং আগুন লাগার পরে আমার বাবার যতগুলো কাপড়ের দোকান ছিল সবগুলো পুড়ে যায়। এবং যে বৎসর আমি জন্মিয়েছিলাম, দুর্ভাগ্যবশত সেই বৎসরে নাকি বন্যা হয়, এবং বন্যাতে আমার বাবার সমস্ত ফসলগুলো তলিয়ে যায়। এরপর থেকে আমি পরিবারের ছোট ছেলে যদিও হয়ে থাকি, কিন্তু আমি আমার পরিবারে অভিশপ্ত নামে একটা মানুষ। আমার মা আমার নামটা খুব শখ করে উজ্জ্বল রেখেছিল, কিন্তু আমি ছিলাম একেবারে দুঃখী একটা মানুষ আমার পরিবারে। আমি কোনোদিন আমার বাবা এবং মায়ের কাছ থেকে সত্যিকারের ভালোবাসাটুকু পাইনি। আমি আমার জীবনটাই সমস্ত দুঃখে কাটাই। আমি যখন খুব ছোট, আমি খেয়াল করে দেখি যে প্রত্যেকটা ঈদে আমার বাবা আমার বড় ভাইয়ের জন্য কাপড়-চোপড় কিনে আনে। কিন্তু আমার জন্য বাবা তেমন কোনো কাপড়-চোপড় কিনতো না। ঘরে যদি ভালো কোনো খাবার রান্না করা হতো, সর্বপ্রথম আমার বড় ভাইয়ের প্লেটে দেওয়া হতো। এমন হতো যে বাজার থেকে যদি একটা বড় মাছও আনা হতো, ওই মাছের বড় মাথাটাই আমার ভাইয়ার প্লেটে দেওয়া হতো। আমাকে দেওয়া হতো ছোট্ট একটা টুকরো। আমি শুনেছিলাম পরিবারের ছোট ছেলে কিংবা ছোট মেয়েগুলো নাকি সবসময় আদরের থাকে। কিন্তু আমি ছিলাম আমার পরিবারের সবচেয়ে দুঃখী একটা মানুষ। যাই হোক, হাঁটি পাপা করে আমার ছোটোবেলার দিনগুলো এভাবেই কাটতেছিল। আমার বাবা যখন আমি জন্মাই, তারপর থেকে আমাদের পরিবারটা সম্পূর্ণ ডাউনে চলে যায়। আমার বাবার তখন আর তেমন কোনো জায়গায় সম্পত্তিও থাকে না কোনো ব্যবসা বাণিজ্য। বাবা তখন বেশিরভাগ ক্ষেত্রে অন্যের জমিতেই কাজ করে। এভাবে দিন আর রাতগুলো কাটতে একটা পর্যায়ে আমি বড় হই। বাবা মা দুজনেই যদি আমাকে ঘৃণা করে, আমাকে অবহেলা করে, কিন্তু কেন জানি আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকায়। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমি বৃত্তি পাই, এবং ক্লাস 5 আমি খুব ভালো একটা রেজাল্টও করি। এরপর থেকে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা মিলে আমার বাবাকে খুবভাবে ধরে যে ছেলেটার কোনোভাবেই আপনারা পড়াশোনা বন্ধ করিয়েন না। যেভাবেই হোক তাকে পড়াশোনা করাবেন। পড়াশোনা করলে একদিন এই ছেলেটা অনেক বড় কিছু করতে পারবে। ছোটোবেলা থেকে আমার খুব স্বপ্ন ছিল যে আমি একজন ডাক্তার হব, এবং ডাক্তারি পড়ার জন্য আমি খুব ছোটোবেলা থেকেই খুব বেশি অ্যাক্টিভ ছিলাম। সেক্ষেত্রে আমি সবসময় খেয়াল করতাম যে কীভাবে ডাক্তাররা রুগীকে দেখে। আমাদের টিভি ছিল বাসায়, ওই টিভির ভিতরে সবসময় ডাক্তারের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হয়,
এই জিনিসগুলো আমি সবসময় দেখতাম। যদিও এটা নিয়ে আমার বড় ভাইয়া সবসময় সবার কাছে উপহাস করত। বলত যে, "দেখ মানে গাছে কাঁঠাল আর গোঁফে তেল।" ভাই আমাকে বলে যে ফল পাকার আগেই পেকে যায়, ওইটা কিন্তু পাকা বলে না, ওটাকে অপিকটে বলে। ওটা গাছ থেকে পড়ে যায়। ভাইয়া সবসময় আমাকে নিয়ে সবার কাছে আমাকে ছোট করত। যাই হোক, আমি আমি যদিও মেধাবী ছিলাম, আমি সারাক্ষণ পড়াশোনা নিয়েই পড়ে থাকতাম। আমার তেমন কোনো বন্ধু-বান্ধব ছিল না। একটা পর্যায়ে আমার বাবা আমাকে আর হাই স্কুলে ভর্তি করাতে চায় না। আমি ক্লাস 5 এ বৃত্তি পাওয়ার পরেও বাবা হাই স্কুলে আমাকে ভর্তি করাবে না। মা এবং আমার একটা মামা থাকে, ওই মামার সহযোগিতায় আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয়। বাবা সবসময় একদিন আমি এটাও নিজ কানে শুনতে পাই যে বাবা বলে যে, "গ্রামের এত ছেলেপেলে মরে যায় কিন্তু সে মরতে পারে না।" আমি কেন জানি আমার বাবার মুখের সামনে গিয়ে দাঁড়াতে পারি না। সবসময় পরিবারের কাছে আমি একটা অবহেলিত কীট মাত্র। এই অবহেলার অনাজ্ঞার মাঝে বেড়ে উঠতে আমি শোকের বাণী পেলে আল্লাহকে শুধু ওই একটা কথাই বলি যে, "হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য শক্তি দাও। আমাকে ধৈর্য শক্তি দাও।" এভাবে দিন আর রাতগুলো কাটতে আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার ভাইয়া এসএসসি পরীক্ষা দেয়। কিন্তু আমার ভাইয়া যখন এসএসসি পরীক্ষা দেয়, আমার বড় ভাইয়া এসএসসিতে ফেল করে। এসএসসিতে ফেল করার পরে বাবা মানে আমার ভাইয়া কিন্তু মানে একদম শুরু থেকে মোটামুটি মেধাবী ছিল না, যথেষ্ট দুষ্ট টাইপের একটা ছিল। ভাইয়া যখন এসএসসিতে ফেল করে তখন আমার বাবা সিদ্ধান্ত নেয় যে ভাইয়াকে বিদেশে পাঠিয়ে দিবে। ভাইয়াকে বিদেশে পাঠিয়ে দিবে, তো এটা সিদ্ধান্ত নেয় ভাইয়ার জন্য বিভিন্ন দিকে ভিসা খুঁজতে থাকে। আমার ভাইয়ার বয়সটা অনেক কম ছিল। আমার ভাইয়ার মোচ ওঠেনি, মোচের কোনো ঘোপও ওঠেনি। এরপরে আমার ভাইয়াকে অনেকগুলো টাকা দিয়ে, অনেক টাকা ঘুষ দিয়ে আমার ভাইয়ার পাসপোর্ট করা হয় এবং পাসপোর্ট করার পরে যথারীতি আমার ভাইয়াকে আমার বাবা সৌদি আরবে পাঠানোর জন্য ব্যবস্থা করে। আব্বা বলে যে, "সৌদি আরব হচ্ছে আল্লাহর পবিত্র একটা জায়গা। ওখানে গেলে হজ করতে পারবি, ওমরা করতে পারবি, এতে আল্লাহর অনেক বেশি রহমত থাকবে।" এরপরে আমার বাবা যথারীতি আমার ওই বড় ভাইকে সৌদি আরবে পাঠিয়ে দেয়। ভাইয়া যখন সৌদি আরবে যায়, ভাইয়া সৌদি আরবে যাওয়ার আগেও মাকে বারবার বলে যে, "আমি বিদেশে গিয়ে কষ্ট করে টাকা উপার্জন করব। আর আমার ওই টাকা দিয়ে উজ্জ্বল দেশে পড়াশোনা করবে, এটা কখনোই হতে পারে না।" আমার ভাইয়া যে বছর বিদেশ যায়, ওই বছরই আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি তখন মাত্র ক্লাস 8 এর ফাইনাল পরীক্ষা দিয়েছি। এরপরে আমার বাবা বলতেছে যে, "তোর আর পড়াশোনা করা লাগবে না, তুই কোনো থেকে কাজ দেখ।" আমি তখন বলি যে, বাবা, ভাইয়া তো বিদেশে গেছে, ভাইয়া বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সেটাকে আমাদের সংসারটা দিব্য অনেক ভালোই চলতেছে। আমি একটা মাত্র মানুষ, আমার তো আর কোনো ভাই-বোন নেই। আমি পড়াশোনা করলে কি হবে? আমার বাবা বলে, "তোর পড়াশোনা করেও কোনো লাভ হবে না, কারণ তুই কপাল পোড়া।" আমার বাবার মুখে যখন আমি বারবার ওই কপাল পোড়া কথাটা শুনতাম, আমি তখন আল্লাহকে বলতাম যে, "হে আল্লাহ, আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি তোমার কাছে অনেক আগেই চলে যেতাম। আমি তোমাকে বিনীতভাবে রিকোয়েস্ট করি, আল্লাহ, তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও। আমি এই কষ্টগুলো আর সহ্য করতে পারি না।" এভাবে কাঁদতে ক্লাস 8 এর ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেই বন্ধ হয়েছে আমার ওই পড়াশোনা। পড়াশোনা যখন বন্ধ হয়ে যায়, তখন আমি কি করি, আমাদের যেই স্কুল থাকে, স্কুলের আশেপাশে আমি তখন ঘোরাফেরা করি। আমার অনেক বন্ধু-বান্ধব কিন্তু স্কুলে থাকে। যেহেতু আমি অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিলাম, আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাই আমাকে প্রচুরভাবে হেল্প করার জন্য ট্রাই করে। কিন্তু বাবা যখন পড়াশোনা বন্ধ করিয়ে দেয়, তখন তো আমি আর পড়াশোনা করতে পারি না। সেক্ষেত্রে আমাদের স্কুলের একজন শিক্ষক আছে, যার নাম হচ্ছে তাজুল ইসলাম স্যার। আমার ওই তাজুল স্যার আমাকে বলে যে, "তুই একটা কাজ কর, তুই আমার বাড়িতে থাক। আমার একটা ছোট্ট মেয়ে আছে ক্লাস 5 এ পড়ে, তুই আমার মেয়েটাকে পড়াবি আর আমার বাড়িতে খাবি, থাকবি। আমি তোর পড়াশোনার সমস্ত খরচ দিব।" আমি তখন স্যারকে বললাম যে, "স্যার, আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বাবা-মার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এরপরেও আপনি কেন আমাকে নিতে চান?" আমার ওই শিক্ষক আমাকে বলে যে, "তুই আমার সাথে চল, তুই যদি আমার সাথে যাস, আমার মনে অনেক শান্তি লাগবে। তোর মতো এমন একটা মেধাবী ছেলের জীবন আমি এভাবে নষ্ট হয়ে যেতে দিব না।" এরপরে ওই তাজুল ইসলাম স্যার আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যায়। আমি ওনাদের বাড়িতে ওনার একটা ছোট্ট মেয়ে ক্লাস 5 এ পড়তাম। তখন ওই মেয়েটাকে প্রাইভেট পড়াতাম। ওই মেয়েটাকে দিনরাত মিলায়া পড়াতাম এবং ওনার বাড়িতেই খেতাম। ওনার যে ওয়াইফ ছিল, উনি অত্যন্ত ভালো ছিল, আমার মায়ের মতো। আমাকে প্রচুর পরিমাণ আদর এবং ভালোবাসতো। এভাবে সময়গুলো কাটতেছিল। আমি আমার পরিবারের মানুষের সাথে আর কোনো যোগাযোগ করি না। আব্বা, আম্মা কারো সাথেই না। আমি ওই টিচারের বাড়িতে থাকতেছি, ওনার বাড়িতেই খাচ্ছি। ওনার বাড়িতে আমার দিব্যি দিনগুলো ভালোই কাটতেছে। এভাবে দিনগুলো কাটতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসিতেও আমি ওই সময় ফার্স্ট ক্লাস পেয়ে পাস করি। অনেক ভালো একটা রেজাল্ট করি। এসএসসির রেজাল্ট পাওয়ার পরে আমার ওই শিক্ষক তাজুল ইসলাম স্যার অত্যন্ত খুশি হয়। উনি একদিন ভীষণ দুঃখ করে বলে যে, "আল্লাহ কেন আমার উরুতে তোকে জন্ম দিল না? আমি তোকে অনেক বড় বানাতাম। কিন্তু তোর বাবা তোর মতো একটা হীরার টুকরাকে পায়ে লাথি ঠেলে দিচ্ছে। তোর বাবা আজও বোঝে না।" যাই হোক, এরপরে কি করি, আমি আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হই। আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার মা আমার জন্য প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। মা অনেক ইমোশনাল হয়ে যায়। মা সবসময় বাবার সাথে ঝগড়া করে যে, "এটা কেমন কথা? আমার একটাই মাত্র ছেলে, মানে এই ছেলেটা, আমার বড় ছেলে তো বিদেশে পড়ে আছে আর আমার একটা ছেলে। ওকে কেন এভাবে দূরে থাকতে হবে? আর কত বছর তুমি ওকে এভাবে দূরে রাখবা?" এরকম করে বাবার সাথে ঝগড়া করার একটা পর্যায়ে বাবা তখন আমাকে বলে, একদিন আমার ওই শিক্ষকের বাড়িতে আসে, তাজুল ইসলাম স্যারের বাড়িতে আইসা আমাকে বলে যে, "ঠিক আছে,
উজ্জ্বল তুই বাড়িতে চল। আমাকে এটা বলে যে, "তোর আম্মা কান্নাকাটি করে বাড়িতে চল।" আমি বললাম যে, "বাবা বাড়িতে গিয়ে কী করব? আমি যেখানে আছি এখানে তো ভালোই আছি। পড়াশোনাও করতেছি, খাওয়া-দাওয়াও করতেছি। সবকিছু তো আমার ঠিকঠাক চলতেছে।" তখন বাবা আমাকে একটা ধমক দিয়ে বলে যে, "তোকে বাড়িতে আসতে বলছি, তুই বাড়িতে আয়। আমি আর কোনো কথা শুনতে চাই না।" এরপরে যাই হোক বাবার সাথে রাগারাগি না করে আমি আমার ব্যাগপত্র, বইপত্র যা আছে সবকিছু নিয়ে আমি তখন আমার বাড়িতে উঠি। তখন আমি বাড়িতেই থাকতেছি। বাড়িতে থেকে আমি কলেজে পড়াশোনা করতেছি। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে। আলহামদুলিল্লাহ আমার লাইফে আর কোনো প্রবলেম নাই। আমি খুব ভালোই আছি। বাবা-মা আস্তে, আস্তে করে আমার সাথে সম্পর্কটা খুব ভালো তৈরি করতেছে। বিদেশে থাকা আমার ওই ভাই, আমার বড় ভাইয়ের নাম ছিল আদিল। আদিল ভাইও কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে এবং সাপোর্ট করে। ভাইয়া তখন আমার জন্য একটা মোবাইল ফোনও পাঠায়। আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যাই হোক সবশেষ আমার পরিবারের মানুষগুলো আমাকে বুঝতে পারছে। আমাকে তাদের আপন করে নিয়েছে। ভাইয়ার মোবাইল দিয়ে আমি তখন প্রচুর পরিমাণে গজল শুনতে পছন্দ করতাম। আমি গজল, কেরাত এবং ইসলামিক যেই মাহফিলগুলো হয় ওগুলোর প্রতি আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। আমি আমার ভাইয়ার ওই মোবাইলে এই জিনিসগুলো শুনতাম। এভাবে দিন আর রাতগুলো কাটতে, কাটতে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখি যে আমাদের বাড়ি থেকে ওই কলেজের ডিসট্যান্স অনেক বেশি। অতদূর পর্যন্ত আমি গিয়ে পড়াশোনা করতে পারি না। মানে আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। একটা পর্যায়ে আমি বাবাকে বলি যে, "বাবা আমি ওই কলেজের পাশে একটা লজিং খুঁজে নেই।" যেহেতু আমি ক্লাস 8 থেকেই লজিংয়ে থাকি, তার মানে লজিংয়ের সাবজেক্টগুলো আমি খুব ভালোভাবেই বুঝি। আমি বাবাকে বলি যে, "বাবা আমি একটা লজিং ঠিক করি, আমি ওই লজিংয়ে থেকে পড়াশোনা করব।" আমার বাবা এক কথায় রাজি হয়ে যায় এবং মাকে বুঝায় যে ও যদি লজিংয়ে থেকে পড়ে আমাদের টাকা পয়সাও কিছু বাঁচবে, আরও পড়াশোনার প্রতি খুব মেধাবী হবে, ওরও আর অতটা কষ্ট করে এতদূর পর্যন্ত জার্নি করতে হবে না। বাবা মাকে যেভাবে বোঝে এবং মাও একটা পর্যায়ে রাজি হয়। রাজি হওয়ার পরে আমি আমাদের কলেজের পাশেই হচ্ছে একটা বাড়িতে তখন লজিং থাকতাম। তো তখন আমার ওই ভাইয়ার দেওয়া মোবাইল ফোনটা আমি সাথে করে নিয়ে যাই। ওই মোবাইল ফোনটা আমার কাছেই থাকে। ভাইয়া ফোন দেয়। ভাইয়া ফোন করে আমাকে বাবা-মায়ের খোঁজ খবর নিত, আমাকে সবকিছু বলত। এভাবে দিন আর রাতগুলো কাটতে, কাটতে একটা সময় আমার ভাইয়া সিদ্ধান্ত নিচ্ছে ভাইয়া বাংলাদেশে আসবে। ভাইয়া বাংলাদেশে আসবে, বাবাকে বলতেছে আমি বাংলাদেশে যাবো। এখন আমার জন্য মেয়ে-টেয়ে খোঁজেন। তো আমাকে বাবাও বলতেছিল যে, "তুই যেহেতু কলেজে পড়াশোনা করিস, তোরও তো অনেক মানে পছন্দনীয় কোনো মেয়ে-টেয়ে থাকতে পারে, যাকে তোর ভালো লাগে। ওরকম কোনো মেয়ে যদি পাস, তাহলে মেয়ের বাবা-মায়ের ঠিকানা দিস, আমরা আদিলকে বিয়ে করানোর ব্যাপারে কথা বলব।" তো আসলে আমি কলেজে পড়াশোনা করি সবই ঠিক আছে। যারা কলেজে পড়াশোনা করে, তাদের অনেক পছন্দ থাকে, প্রেম ভালোবাসা থাকে কাছের এবং পাশের কোনো মানুষ। কিন্তু আমি যে এমন একটা ব্যক্তি, আমার কোনো ভালো লাগা ভালোবাসার মানুষ নাই। এই পুরো কলেজে আমার কোনো ভালো একটা বন্ধুও নাই। আমি সারাক্ষণ একা, একা থাকতে পছন্দ করি। কারো সাথে কথা বলি না। গম্ভীরভাবে আমি আমার দিনগুলো কাটাই। আমি কেন জানি আমার জীবনটাকে সবকিছু থেকে একটু গুটিয়ে রাখতে চাই। কোলাহল, মিউজিক, গান, বাদ্য এগুলো কোনো কিছুই আমার ভালো লাগে না। আমার কাছে নীরবতা অত্যন্ত ভালো লাগে। বাবা যখন আমাকে এটা বলে আমি বলি, "বাবা আমার এরকম কোনো পছন্দ নাই। তুমি নিজের মতো করে খুঁজে দেখো, দেখবা একদিন ঠিকই পেয়ে যাবা।" এভাবে বাবা খুঁজতে, খুঁজতে আমার মামার বাড়িতে একটা মেয়ে আমার ভাইয়ের জন্য ঠিক করে এবং মেয়েটাও নাকি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল এবং নামাজি একটা মেয়ে ছিল। ওই মেয়েটাকে ঠিক করার পরে বাবা আমাকে বলে যে, "একদিন আমরা মেয়ে দেখতে যাবো।" যখন আমাকে বলে তখন আমিও ভাইয়ার ওই বউ দেখার জন্য মানে মেয়ে দেখার জন্য আমার নানু বাড়িতে যাই। যাওয়ার পরে মেয়েটাকে দেখি এবং দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। যথেষ্ট পর্দা করা একটা মেয়ে, মাথার মধ্যে হিজাব পরা এবং দেখলে মনে হয় যে কোনো সম্ভ্রান্ত ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করেছে। কথাবার্তার মাঝে প্রচণ্ড টান এবং ভালোবাসা। এক কথায় আমার কোনো অনেক ভালো লাগে। আমি তখন বাবাকে সোজাসাপটাই বলে দিই যে, "বাবা মেয়েটা কিন্তু অনেক ভালো, অনেক ধার্মিক এবং আমার কাছে মনে হয় যে এই ভাই মানে আমার ভাইয়া যদি এই মেয়েটাকে বিয়ে করতে পারে, আমার ভাইয়াও অনেক ভালো হয়ে যাবে। মেয়েটা অনেক ধার্মিক এবং আমার খুব ভালো লেগেছে।" আমার সাপোর্টেই সেদিন বাবা-মা আমার ওই ভাবিকে পছন্দ করে ফেলে। পছন্দ করে ফেলার পরে বাবা-মা তখন বলতেছিল যে, "ঠিক আছে, ওই মেয়েটাকেই আমরা আমাদের ছেলের বউ বানাবো।" এরপরে ভাইয়া বিদেশ থেকে আসতেছে। ভাইয়া আসা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। তারই মাঝে ভাইয়ার ১ম যে আসার ডেটটা ছিল ওই ডেটটা পিছ নামে। ওই ডেটটা পিছ নামার পরে এখানে অনেক ঝামেলা হয়। মানে ওই ভাবিদের কাছ থেকে তারা অনেক প্রবলেম করে যে ছেলে আসবে বলে আসতেছে না। এটা নিয়ে ঘোরায়। তো যাই হোক সবশেষ ভাইয়া বাংলাদেশে আসে। ভাইয়া যখন বাংলাদেশে আসে, ভাইয়া বাংলাদেশে আসার পরে তখন আমার ভাইয়া হচ্ছে মেয়ে দেখে। মেয়ে দেখার পরে ভাইয়ার নিজেরও পছন্দ হয়। তারপরে পারিবারিকভাবে আমার ভাইয়া এবং ওই ভাবির হচ্ছে মানে বিয়ে হয়। ওই ভাবির নাম ছিল আমার মনি। মনি ভাবির বিয়ে হয়, সবকিছু কমপ্লিট হয় এবং ওই বিয়েতে আমি থাকি। বিয়েতে আমি থাকি আলহামদুলিল্লাহ আমি প্রচুর মজা মাস্তি করে আমি প্রায় ১৫ দিনের মতো আমার ভাইয়ের বিয়েতে থাকি। অ্যান্ড ১৫ দিন পরে আমি কী করি আমার ওই লজিং বাড়িতে আবারও যাই। আমি যে লজিং বাড়িতে থাকতাম ওখানে আবারও যাই। অ্যান্ড ১৫ দিন পরে আমি যখন ওই লজিং বাড়িতে যাই, ওখানে যাওয়ার পরে হঠাৎ করে একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখি যে আমি যেখানে বসি, আমার জানালার সামনে যেখানে বসে আমি পড়াশোনা করি, আমার ঠিক জানালার সামনে হচ্ছে একটা পুকুর আছে। পুকুরের ওপারে একটা মেয়ে ম্যাক্সিমাম সময় ওখানে দাঁড়ায় থাকে। আমি জিনিসটা খেয়াল করি।
অনেকদিন ধরে খেয়াল করি, বাট সেদিন আমার জিনিসটা খুব খারাপ লাগে। কারণ রাস্তা দিয়ে আবার এটার পাশে হচ্ছে একটা বড় রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করার সময় মেয়েটার দিকে তাকায়। অনেকে হয়তো আমাকে নিয়ে সন্দেহ করে যেহেতু আমি লজিং বাড়িতে থাকি। এটা ভেবে আমি সেদিন হচ্ছে ঘর থেকে বেরিয়ে মেয়েটার কাছে যাই। মেয়েটার কাছে গিয়ে বলি যে, "কী নাম আপনার?" মেয়েটা আমাকে বলে তার নাম হচ্ছে কাকলি। আমি বলি, "কাকলি, একটা ব্যাপার আমি বুঝতেছি না। আপনি প্রতিদিন কেন আমার এরকম জানালার সামনে দাঁড়ায় থাকেন, আমার দিকে দেখেন, মানে ব্যাপারটা কি?" তখন মেয়েটা আমাকে বলতেছে, "আমি কিন্তু কখনো আপনাকে এতটুকু সামনে থেকে দেখি নাই। আগে সবসময় আড়ালে দেখতাম, কিন্তু কেন জানি আজকে অনেক কাছ থেকে দেখতে ইচ্ছে হলো। এজন্য একেবারে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আপনার মুখের দিকে তাকিয়ে আছি।" ওর কথাগুলো শোনার পর আমি কেমন জানি একটু অন্যরকম হয়ে গেলাম। আমি বললাম, "আপনি কী করেন?" মেয়েটা বলল, "আমাকে মাদ্রাসায় পড়ে।" আমি বলি, "আপনি আমার দিকে এভাবে কেন তাকিয়েছিলেন?" মেয়েটা তখন আমাকে বলতেছে, "আপনি এতদিন কোথায় ছিলেন?" আমি বললাম, "কোথায় ছিলাম মানে?" বলে, "প্রায় অনেকগুলো দিন হয়েছে। আমি আপনার ওই জানালার পাশে কত হেঁটেছি আপনাকে দেখি নাই। আপনি কোথায় গেছিলেন?" আমি বললাম যে, "আমার বড় ভাইয়া সৌদি আরব থেকে আসছে। ভাইয়ার বিয়ে হইছে। ভাইয়ার ওই বিয়েতে আমি ছিলাম।" "কেন? আপনি আমাকে মিস করতেছিলেন কেন? আমাকে দেখার জন্য আপনার জানালার আশেপাশে ঘোরাফেরা করতেছিলেন কেন?" মেয়েটা তখন আর কোনো কথা না বলে টুপটুপ করে ওখান থেকে হেঁটে, হেঁটে চলে যায়। আমি তখন তার পিছুর দিকে তাকিয়ে আছি, ব্যাপারটা কি? এভাবে কেন চলে গেল? যাই হোক, এরপরে আমি আবার লজিং বাড়িতে আসি। লজিং বাড়িতে আসার পরে আমি আবারও পড়াশোনা করি। তো আমাদের লজিং বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, যার নাম হচ্ছে সীমা। সীমা একদিন আমাকে বলতেছে যে, "ভাইয়া", আমাকে বড় ভাইয়া বলতেছে, "বড় ভাইয়া, একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না।" আমি বললাম যে, "বলো।" বলে যে, "আমাদের ওই বাড়ির একটা মেয়ে আছে যার নাম হচ্ছে কাকলি। আর এই কাকলি মেয়েটা আপনাকে খুব পছন্দ করে।" আমি বললাম, "কীভাবে বুঝলা?" বলে, "আমাদের যে আমি ওইদিন ওনার হাতে মেহেদি দেখছিলাম, উনি মেহেদিতে আপনার নামের সাথে তার নাম লিখে প্লাস চিহ্ন দিয়েছে।" আমি বললাম, "তাই নাকি?" বলে, "হ্যাঁ।" আমি বললাম, "বাহ! তুমি তো আমার নামের অক্ষর দিয়ে তো অন্য মানুষের নামও হতে পারে।" বলে যে, "না, আমি সবসময় দেখি যে উনি আপনার জানালার পাশে ঘোরাফেরা করতে থাকে।" আমি তখন এই ব্যাপারটাতে একটু মাইন্ড করি। কারণ হচ্ছে এই ছোট্ট বাবুটা যদি এত ব্যাপার বুঝে গেছে, তাহলে আমার যেই, মানে এই বাড়ির যে মালিক আছে, উনি তো আরও বেশি করে বুঝবে, বা এলাকার মানুষগুলো একটা সময় আমাকে খারাপ জানবে। ঠিক তারই পরের দিন আমি মেয়েটার কাছে আবারও যাই। ওই পুকুর পাড়ে গিয়ে আমি তাকে আচ্ছা মতো বকে দেই। বলি, "নেক্সট টাইম যদি আমি তোমাকে এই পুকুর পাড়ে আরেকটা বার দেখি, যদি কোনোভাবেই দেখি যে তুমি আমার দিকে তাকিয়ে আছো, তাহলে আমি সত্যি, সত্যি তোমার বাবার কাছে বিচার দেব।" কিন্তু যতই শাসন করি, যতই বারণ করি, যতই নিষেধ করি, কিন্তু এরপরও মেয়েটা সবসময় ওই একই জায়গায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। এভাবে প্রায় ১ মাসের মতো মেয়েটা আমার পিছনে ঘুরে। অ্যান্ড ১ মাস পরে আমার নিজের ভিতরে মেয়েটার জন্য একটু মায়া লাগে। আমি চিন্তা করি এই মেয়েটা হয়তো আমাকে মন থেকে ভালোবাসে। আমি আসলে প্রেম ভালোবাসার প্রতি কোনোদিনও আসক্ত ছিলাম না। কিন্তু এই মেয়েটা যখন আমার দিকে এভাবে তাকায় থাকে, আমার কাছে মনে হলো আমি এই মেয়েটাকে কষ্ট দেওয়া আমার ঠিক হবে না। আমি তখন বলি যে, "কপালে যাই আল্লাহ রাখছে, আমি তো কখনো কাউকে ভালোবাসি নাই। আমার লাইফে কখনো প্রেম ভালোবাসা আসে নাই। যত যাই হোক, আমি মেয়েটার সাথে একটা মিষ্টি প্রেমের সম্পর্কে জড়াবো।" এটা ভেবেই সেদিন হাঁটি, হাঁটি পা, পা করে আমি ওই মেয়েটার সামনে যাই। সামনে গিয়ে বলি যে, "এভাবে আপনি দাঁড়ায় থাইকেন না। আমি আজকে বিকেলে আপনার মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়াবো। আপনি ওখানে আসলে আমি আপনার সাথে কথা বলব।" মেয়েটা আমাকে বলে যে, "আজকে হঠাৎ করে আমাকে আপনি করে বলতেছেন কেন? আমি কিন্তু মেক্সিমাম সময় থেকে তুই, তুমি বা আপনি যখন যেটা পারতাম ওইটাই বলতাম। বাট ওইদিন একদম ক্লিয়ার করে আপনি, আপনি করে কথা বলতেছিলাম।" তখন আমাকে বলে যে, "কেন বলতেছিলাম?" আমি বলি, আপনি করে বললে অনেক সম্মান দেওয়া হয়। যেটা বলেছি এটা করেন।" এটা বলে আমি ওখান থেকে চলে আসি আর মেয়েটা হেঁটে চলে যায়। এবং তার পরের দিন হচ্ছে তার মাদ্রাসার যখন ছুটি হয়, আমি ওই গেটে গিয়ে দাঁড়ায় থাকি। আমি তাকে দেখতে পাই। দেখতে পাওয়ার পর মেয়েটা আমার সামনে আসে। আমি বললাম যে, "আমি লাইলি মজনুর কথা শুনেছিলাম শিরি ফরহাদ, রাধাকৃষ্ণ আর চণ্ডীদাস রজকিনীর কথা। কিন্তু তোমাকে দেখার পর আমি না সত্যি অবাক হয়ে গেলাম।" তখন মেয়েটা আমার দিকে খুব অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে যখন আমি তুমি করে বলতেছিলাম। আমাকে বলে, "আপনার মুখে তুমি শব্দটা না আমার সত্যি অনেক ভালো লাগে।" আমি বললাম যে, "দেখো, এভাবে তুমি আর ওইখানে দাঁড়ায় থাইকো না। কারণ আমি তো লজিং বাড়িতে থাকি। এটা আমার নিজের বাড়ি না। মানুষ যদি দেখে তাহলে আমার লজিংটা বন্ধ হয়ে যাবে।" মেয়েটা আমাকে বলে, "আপনাকে যদি লজিং করতে হয় তাহলে আমাদের বাড়িতে নিয়ে আসবো।" আমি বলি, "না, না, আমি তোমাদের বাড়িতে কেন লজিং থাকবো?" আমাকে বলে, "না, না, আপনি প্লিজ আমাদের বাড়িতে লজিং আসেন। আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো।" এটা বলার ঠিক ২ থেকে ৩ দিন পরে মেয়েটা কী করে, তার বাবাকে দিয়ে আমাকে ফোন করায়। আমি তখন কথা বলি, মেয়েটার বাবা বলতেছে যে, "আপনি আমার বাড়িতে থাকেন, আমি আপনাকে মাস শেষে কিছু টাকাও দিব, আপনি আমার মেয়েটাকে পড়াবেন।" এটা যখন উনি আমাকে অফার করে, তখন আমি এই বাড়ি থেকে ট্রান্সফার হয়ে ও বাড়িতে চলে যাই। ও বাড়িতে চলে যাই, আমি ওই বাড়িতে থাকি। উনি মাস শেষে আমাকে ৳৫,০০০ টাকাও দেয়। ৳৫,০০০ দেয়। আর যে সীমা নামের যে ছোট্ট মেয়েটাকে আছে, আমি প্রতিদিন এসেই ১ ঘন্টা করে ওই মেয়েটাকে পড়াইয়ে যাই। এটার জন্য আমি কোনো পারিশ্রমিক নেই না। কারণ ওরা আমাকে অনেকগুলো বছর ধরে ওদের বাড়িতে রেখেছে শুধু ওই খাতিরে। যাই হোক, এভাবে দিন রাতগুলো আমার সামনে থেকে যাচ্ছে। যেতে, যেতে কখন যেন ওই কাকলি নামের মেয়েটার সাথে আমার প্রেম ভালোবাসা হয়ে যায় আমি বুঝতেই পারি না। মেয়েটার সাথে আমি একটা গভীর প্রেমে জড়িয়ে যাই। আমার এই সম্পর্কের মাঝে কোনো খারাপই নেই। আমি দূর থেকে মেয়েটাকে দেখি আর মেয়েটা আমাকে দেখে। আমি যখন তাকে পড়াইতে বসি, আমি সবসময় বলি যে, "যখন তুমি আমার কাছে পড়বা, তখন তুমি আমাকে সবসময় তোমার শিক্ষকের নজরে দেখবা। কোনোদিন তোমার ভালোবাসার মানুষের নজরে দেখবে না।" এভাবে
দিন আর রাতগুলো কাটতে, কাটতে একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দেব। তার পরীক্ষার কিছুদিন আগে এই ব্যাপারটা কেমন করে জানি ওই এলাকার কিছু ছেলেফেলে জেনে ফেলে যে কাকলির সাথে আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক আছে। তারা হচ্ছে কাকলির বাবার কাছে বিচার দেয়। বিচার দেওয়ার পরে ওই এলাকারই একটা ছেলে আছে, যার নাম হচ্ছে রাজন। ওই রাজনের কথায় আমাকে সেদিন হচ্ছে কাকলির বাবা খুব খারাপভাবে কথা বলে। আমাকে বলে যে, "গরিবের ছেলে পড়াশোনা করতে আসছেন, পড়াশোনা করেন। যদি পড়াশোনার পাশাপাশি আরও কিছু করতে চান তবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব।" এভাবে যখন আমাকে কথাটা বলে, ওই একটা কথা আমার তখন অনেক মাইন্ডে লেগে যায়। মাইন্ডে লেগে যাওয়ার পরে আমি তখন আর ওনার বাড়িতে থাকি না। না থেকে আমি তখন আমাদের বাড়িতে চলে যাই। আমাদের বাড়িতে চলে যাই। আমাদের বাড়ি থেকে তখন আমি ক্লাস করি। বাট তখন আমার কাকলির সাথে সম্পর্ক আছে। কাকলি এই ব্যাপারটাতে অনেক বেশি মর্মাহত হয়। কিন্তু আমাকে বলে যে, "কী করব বলো? এলাকার ছেলেফেলেগুলো ভীষণভাবে আমার পিছনে লাগছে। তারা যখন বুঝে গেছে তোমার সাথে আমার সম্পর্ক আছে, তখনই আমার বাবার কাছে কাঠি করতে শুরু করছে। তুমি মন খারাপ করো না। তুমি যেখানেই থাকো আমি তোমাকে ভালোবাসবো। যদিও তোমার সাথে আমার ১ বৎসর কথা না হয়। মনে রেখো ১ বৎসর পরও এই কাকলি নামের পাগলিটা তোমার পথপানে তাকিয়ে থাকবে, শুধু তোমাকে ভালোবাসবে।" ওর এই মিষ্টি মুখের কথাগুলো শুনতে আমার সত্যিই ভালো লাগতো। সময়ের সাথে, সাথে আমার ইন্টার ফাইনাল পরীক্ষা চলে আসে। আমি ইন্টার ফাইনাল পরীক্ষা দেই, অ্যান্ড ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমার আর এদিকে খুব একটা আশা হয় না। আমার আর ওদিকে আসা হয় না। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম নেই। ফর্ম নেওয়ার পর আমার তখন কাকলির সাথে একটু ডিসট্যান্স হয়ে যায়। শুধু মাঝে, মাঝে ফোনে কথা বলা ছাড়া আমাদের আর ফেস টু ফেস কোনো দেখা হয় না। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে। আমি তখন বাড়িতেই থাকতেছি। বাড়িতে থাকতেছি, বাট আমার ভাইয়া যে বিদেশে গেছে, আমার ভাইয়া কিন্তু, আমার বাবা একটু অন্য টাইপের মানুষ ছিল। মানে একটু রাগান্বিত মানুষ ছিল। সবসময় মায়ের সাথে রাগারাগি করতো, অনেক কিছু করতো। যে ক্ষেত্রে আমার মায়ে আমার ভাইয়াকে বলে যে, "তুই একটা কাজ কর, তোর ওই অ্যাকাউন্টের যত টাকা পয়সা পাঠাবি তুই, সমস্ত টাকা তোর বোন নামে পাঠা।" কারণ আমার যে ভাবিটা ছিল সে ছিল আমার নানু বাড়ির, মানে আমার দূর সম্পর্কের মামাতো বোন হয়। তো সেক্ষেত্রে আমার বাবাও তাকে খুব বিশ্বাস করতো, আমার মাও বিশ্বাস করতো, এবং তিনিও যথেষ্ট ভালো একটা মানুষ ছিল। আমি আমার লাইফে অনেক মানুষ দেখেছি, কিন্তু আমার এই ভাবির মতো এত ফরেজগার কোনো মানুষ দেখেছি। তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে ৫ ওয়াক্ত নামাজ আমার ভাবি পড়তো। কখনো নামাজ কাজা করতো না, এবং যথেষ্ট পরিমাণ ইসলামিক মাইন্ডের একটা মেয়ে ছিল। তার এই জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবিকে আমরা খুবই বিশ্বাস করি, এবং আমার ভাইয়াও ভাবিকে অনেক ভালোবাসে। টাকা পয়সা যাই কিছু দেয় ভাবির অ্যাকাউন্টে দেয়, এবং ভাবির অ্যাকাউন্ট থেকে টাকা উঠে আমার বাবা টাকা খরচ করে। আরেকটা কথা না বললে আমার সত্যি অন্যায় করা হবে। আমার ওই ভাবিটা আমাকে প্রচুর টাকা পয়সা দেয়। আমি যখনই ভাবির কাছে টাকা চাই, ভাবি কখনো, আমি যদি বলি যে আমাকে ১,০০০ টাকা দাও, ভাবি আমাকে ২,০০০ টাকা দেয়। আমাকে কখনো টাকা পয়সার কোনো অভাব দেয় না। নিজের আপন ভাইয়ের মতো আমাকে খুবই ভালোবাসে। দিন আর রাতগুলো এভাবে কাটতে, কাটতে একটা পর্যায়ে আমার ভাইয়া তখন আবারও বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। আর এরই মাঝে আমি কী করি, আমি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানে ফর্ম পাই, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পরে আমি যেই সাবজেক্ট পাই, ওই সাবজেক্টে আমি পড়াশোনা করব না। এজন্য আমি কী করি, আমি চিন্তা করি আমি প্রয়োজনে ১ টা বছর ড্রপ দিব, অ্যান্ড নেক্সট বছর আমি আবারও ফর্ম নিব। তবে সেখানে আমি একটা ভালো সাবজেক্ট যাতে পাই। ওই একটা ভালো সাবজেক্টের আশায় ওই সময় আমি পড়াশোনা ড্রপ দিয়ে দেই। ১ বছর ড্রপ দিয়ে আমি তখন হচ্ছে বাড়িতেই থাকি। তো বাড়িতে থাকা অবস্থায় আমি তখন এই ব্যাপারগুলো দেখি যে ভাইয়া বাংলাদেশে আসছে আবারও ছুটিতে। অ্যান্ড ছুটিতে ভাইয়া বাংলাদেশে আসার পরে আমি দেখতাম যে ভাইয়া ভাবির মাঝে কেমন জানি একটু মনোমালিন্যতা চলতেছিল। মানে খুব খেয়াল করে দেখতাম যে সারাক্ষণই ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করে, এবং ভাইও ভাবিকে সহ্য করতে পারে না। দুজনের মাঝে সারাক্ষণই তুমুল ঝগড়াঝাটি হতে থাকে। এই ব্যাপারগুলো আমাদের কাছে খুব খারাপ লাগে। আব্বা আম্মা দুজনেই বলে যে ওদের মাঝে একটা সময় অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্কটা দিন যত যাচ্ছে ততটাই বিস্বাদ হয়ে যাচ্ছে। আমার ছেলে তার ছেলে বউকে দেখতে পারে না, এবং ছেলে বউ আমার ছেলেকে দেখতে পারে না। প্রচুর পরিমাণ ঝগড়া লেগে থাকে। এভাবে ভাইয়া প্রায় ৩ মাসের মতো বাংলাদেশে থাকে। ওই ৩টা মাসে একটা বারের জন্য আমি ভাবির মুখে কোনো হাসি দেখি না। হয় না যে একটা জামাই ২ বছর বা ৩ বছর পর যখন বিদেশ থেকে আসে, তখন সেখানে বউরা অনেক হ্যাপি হয়, স্বামীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, অনেক মজা করে মাস্তি করে। কিন্তু আমি কোনোভাবেই দেখি না যে আমার ভাবির মুখে কোনো হাসি। আমার ভাবি সারাক্ষণ এই ৩টা মাস মুখ কালো করেই থাকে। যেতে, যেতে আমার ভাইয়া তখন আবারও পুনরায় সৌদি আরবে চলে যায়। ভাইয়া যখন সৌদি আরবে চলে যায়, তখন আমি ভাবির মাঝে কিছু অন্যরকম পরিবর্তন দেখতে পাই। পরিবর্তন বলতে ভাবি কেমন জানি আস্তে, আস্তে নামাজ পড়া ছেড়ে দেয়। নামাজ পড়া ছেড়ে দেয়, এবং ভাবি যেকোনো সময় হচ্ছে বাইরে যেদিক সেদিকে ঘুরতে চলে যায়। মানে কোনো সময় আম্মার কথাও শোনে না, বাবার কথাও শোনে না। কেমন জানি একটু বেপরোয়া জীবন শুরু করতে, মানে একটা একটা লাইক বেপরোয়া জীবনে উনি চলে যায়। এই জিনিসটা দেখার পরে আমার নিজের কাছেও খুব খারাপ লাগে। আমি কিন্তু ভাবিকে আমার বড় বোনের মতো দেখি। আমি তখন অনেকে বলি যে, "ভাবি, আব্বা আম্মা দুজনেই তো হচ্ছে ইসলামিক মাইন্ডের মানুষ, এবং আমার ভাইও কিন্তু যথেষ্ট ভালো মানুষ। এমন একটা পরিবারে জন্ম, এমন একটা পরিবারে বিয়ে হবার পরেও ভাবি তুমি যেভাবে খুশি এভাবেই চলাফেরা করতেছো। এটা তো সমাজ
ভালো চোখে দেখতেছে না। উনি তখন আমাকে খুব রাগান্বিত ভাষায় বলে, "আমি এই সমাজের কপালে লাথি মারি। কে কি বলবে, কে কি করবে এটা আমার দেখার কোনো বিষয় না। আমি যেমন করে আছি তেমন করেই চলবো। যদি আমাকে কেউ আটকাতে পারে তাহলে আটকাতে বইলো।" মানে ভাবি জানি কেমন সম্পূর্ণ বেপরোয়া হয়ে যায়। বাবা-মা, আমি এবং ভাবির যে বাবা-মা আছে, আমার মামা-মামী, কেউ হচ্ছে ওনাকে লাইনে আনতে পারে না। দিন যত যাচ্ছে ওনার পাগলামির মাত্রাটা ততই বেড়ে যাচ্ছে। উনি ধরেন রাত ৯টা বাজে পর্যন্ত ঘর থেকে বেরিয়ে যায়। ৩ ঘন্টা ৪ ঘন্টা কোথায় থাকে, কই থাকে, কোন জায়গায় থাকে, ওখান থেকে আসে। তো এই ব্যাপারগুলো আস্তে, আস্তে আমি তখন কিছু ব্যাপার ভাইয়াকে বলতে শুরু করি। কিন্তু কয়েকটা ব্যাপার যখন আমি ভাইয়াকে বলি, আমি খুব খেয়াল করে দেখি যে আমার ভাইও এগুলোতে কোনোভাবে মূল্যায়ন করে না। আমার ভাইও এই ব্যাপারগুলোকে একটু অন্যভাবে দেখে। মানে বউয়ের প্রতি যে স্বামীর একটা টান ভালোবাসা, সেটাও কিন্তু আমি কোনোভাবে হচ্ছে ভাইয়ার মাঝে দেখতে পাই না। আমি তখন চিন্তা করতেছিলাম যে, হায় আল্লাহ! আমি কি করব? আমি এই সংসারকে কি করে জোড়া লাগাবো? কারণ আমার এই সোনার সংসারে আমার ভাবি ছিল আমাদের মাথার মুকুট। আর ওই ভাবির যদি কিছু হয়ে যায় তবে আমাদের এই সংসারটা ভেঙে যাবে। আমি তখন খুবভাবে ট্রাই করি আমার ভাইয়াকে এবং ভাবিকে, দুজনকে বোঝানোর জন্য। তখন আমি আর ভাবিকে বাইরে যাইতে দেই না। ভাবি যখনই বাইরে যায় আমি ভাবিকে ফলো করি, ভাবিকে খেয়াল করি। এভাবে খেয়াল করতে, করতে আমি একদিন আমার ভাবিকে দেখে ফেলি আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা ছেলের সাথে। পার্শ্ববর্তী একটা গ্রামের ছেলের সাথে আমি তখন ভাবিকে মার্কেটে দেখতে পাই। মার্কেটে যখন দেখতে পাই এই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে। লাগার পরে আমি আমাদের এলাকার কিছু ছেলেফেলের সাথে আমার ভাবির ব্যাপারে কথা বলি। বলার পরে আমি আমাদের এলাকার ছেলেগুলোর কাছ থেকে শুনতে পাই যে আমার ভাবি নাকি পুরা লোকাল বাস। মানে কোনো ছেলে যদি আমার ভাবির সাথে কথা বলতে চায়, আমার ভাবি নাকি তার সাথে শুয়ে পড়ে। এই ব্যাপারগুলো আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। কিরে এই ব্যাপারগুলো এরকম হচ্ছে কেন? ভাবি হঠাৎ করে এতটা পরিবর্তন কেন? যে মানুষটা তাহাজ্জুদে নামাজ পড়তো, আল্লাহর নাম ছাড়া কোনো কথা বলতো না। এত ইসলামিক মাইন্ডের একটা মানুষ হয়ে কেন নিজেকে এভাবে পরিবর্তন করে ফেললো? ব্যাপারগুলো আমি কোনো কিছুই বুঝি না। আমি তখন আল্লাহর কাছে একটা কথাই বলি যে, হে আল্লাহ! একমাত্র তুমি আমাদের এই পরিবারে শান্তি দিতে পারো। তুমি পরিবারে শান্তি দাও। আর এই ঝামেলায় পড়ে আমি আর ঠিকমতো কাকুলির সাথেও কথা বলতে পারি না। কাকুলির সাথেও আমার মোটামুটি খুব ভালো একটা ডিসট্যান্স হয়ে গেছে। আমি আর কাকুলির সাথেও কথা বলি না। এই ব্যাপারগুলো নিয়ে যখন আমি আমার ভাবির বাবা-মায়ের সাথে কথা বলি, আমার মামা-মামীর সাথে কথা বলি, তারাও তখন কেমন জানি মেয়ের সাপোর্ট নিয়ে কথা বলে। তো যাই হোক, একদিন আমি খুবভাবে আমার ভাবিকে ধরি। মানে অনেকভাবে ধরি। ধরার পরে আমি তখন ভাবিকে মানে এমনভাবে ধরি যে একেবারে কান্নাকাটি করে আবেগী ইমোশনাল করে আমি তখন ভাবিকে ধরি। ধরার পরে আমি বলি যে, "তোমার কি এমন সমস্যা? বিয়ের পরে তো তুমি ভালোই ছিলা ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে তোমার কোনো প্রবলেম ছিল না। তুমি খুব ভালোই ছিলা। কিন্তু এখন কি হইলো?" তখন ভাবি আমাকে বলে, "আমি তোমার ভাইয়ের সাথে থাকবো না।" উনি ডাইরেক্ট আমাকে বলে, "আমি তোমার ভাইয়ের সংসার আর করব না।" আমি তখন বলতেছিলাম যে, "ভাইয়ের সংসার করবা না? সমস্যাটা কি? ভাইয়া কি করছে? এতদিন তো ভালোই ছিলা, হঠাৎ করে কি হলো?" উনি তখন বলে যে, "কি হইছে? এটা আমি কখনো কারো কাছে বলতেও পারবো না। আর আমি তোমার ভাইয়ের সংসার করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। আমি তোমার সাথে এই সম্পর্কটা সারা জীবন রাখবো এবং আমি মিজানকে বিয়ে করব।" মানে মিজান হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা ছেলে, যে ছেলের সাথে আমার ভাবিকে আমি একদিন মার্কেটে দেখেছিলাম। আমি তখন বললাম যে, "ভাবি দেখো, আমি মিজানের সাথে তোমাকে মার্কেটে দেখেছি। দেখার পরে আমি ব্যাপারটা নিয়ে কিছু মানুষের সাথে কথা বলেছি। কথা বলে যেটা জানতে পারলাম যে মিজানের সাথে তোমার একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা বিবাহিত মেয়ে হইয়া তুমি কিভাবে মিজানের সাথে সম্পর্ক করো? আর তুমি তো কোনো খারাপ মেয়ে ছিলা না। ৫ ওয়াক্ত নামাজ পড়তা, তাহাজ্জুদের নামাজও পড়তা। এত ইসলামিক মাইন্ডের একটা মেয়ে হয়ে তুমি এতটা খারাপ হয়ে গেলা কেন?" আমার ভাবি তখন অশ্রুসিক্ত চোখে আমাকে একটা কথা বলল যে, একটা মেয়েকে তো একটা মানে তার বাবা প্রায় ১৯ বছর ২০ বছর পর্যন্ত ভরণ-পোষণ, টাকা-পয়সা, কাপড়-চোপড় সবকিছু দিয়ে খুব সুন্দর করে রাখে। ১৯-২০ বছর পরে ওই মেয়েটাকে তার বাবা কেন বিয়ে দেয় বলো তো? এই কথাটা যখন আমাকে বলে, আমি তখন ভাবির মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকায়ে থাকি। আর তাকিয়ে থাকতে, থাকতে আমি ভাবিকে বলি যে, "ভাবি, আমি তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারতেছি না। তুমি আমাকে কি বলো?" উনি আমাকে তখন আবারও বলে যে ১৭ বছর ১৮ বছর একটা বাবা একটা মেয়েকে লালন-পালন করে বড় করে। ১৭-১৮ বছর পরে কেন মেয়েটাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়? কেন বিয়ে দিয়ে দেয়? কারণ বাবা চাইলে তো মেয়েটাকে সারা জীবন রাখতে পারে। আমি তখন বলি যে, "ভাবি, মেয়েটার সংসার করতে হবে, মেয়েটার সন্তানাদি হবে, পরিবার, এগুলোর জন্য তো দিয়ে দেয়।" আমার ভাবি বলে, "বাবা যে জিনিসটা দিতে পারে না সেই জিনিসটা অন্যরা দেওয়ার জন্যই অন্যদের কাছে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু আমি তোমার ভাইয়ের কাছ থেকে সেই সুখটা পাই না।" আমি তখন এই ব্যাপারটা, আমি তো আর অশিক্ষিত কোনো ছেলে না। ভাবি যখন আমাকে এভাবেই বলে তখন আমি ব্যাপারটা মোটামুটি বুঝি। তখন আমি বলি যে, "ভাবি, তোমাদের তো প্রথম দিকে ভালোই ছিল। ভাইয়াও ভালো ছিল, তুমিও ভালো ছিলা। এখন কি হইলো?" ভাবি তখন আমাকে বলতেছে, "আমি প্রথম দিকে এই ব্যাপারগুলো বুঝতাম না।" আমার ভাবির কিন্তু বয়স অত বেশি হয় নাই। মানে এমনি অনেক লম্বা-টম্বা দেখে, কিন্তু বয়সের দিক থেকে অত বেশি হয় নাই। পরে আমাকে বলতেছে, "আমি কিন্তু প্রথমে এই ব্যাপারগুলো বুঝতাম না। আমি যখন থেকে এই ব্যাপারগুলো বুঝতে শুরু করি, আমি তখন দেখি যে তোমার ভাইয়ার মাঝে খুব প্রবলেম আছে। তোমার ভাইয়া শারীরিকভাবে অনেকটা অক্ষম।" আমি তখন বলেছি, "ভাইয়া যদি শারীরিকভাবে অক্ষম হয় তাহলে তুমি ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তুমি এটার একটা ভালো চিকিৎসা করো।
পারো। আমার ভাবি তখন আমাকে বলতেছে, ডাক্তার কবিরাজ বেটে খাওয়াই দিলেও কোনো লাভ হবে না। আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি, আমি এই ব্যাপার নিয়ে অনেক ডাক্তারের সাথে কথা বলেছি। তোমার ভাইয়া যে লাস্ট ৩ মাসের মতো বাংলাদেশে ছিল, আমি অনেকগুলো ডাক্তারের কাছে তোমার ভাইকে নিয়ে গেছি। ডাক্তারে অনেক ঔষধ দিয়েছে, কিন্তু তাতে আর কোনো কাজ হচ্ছে না। আমি তখন বললাম যে, ভাবি মানে কি? আমার ভাবি তখন বলতেছে যে, তোমার ভাইয়া আর কখনোই হচ্ছে মানে ভাইয়া তোমার ভাইয়ার মাঝে আর কিচ্ছু না। উনি আমাকে স্ট্রেট ব্যাপারগুলো একদম বুঝিয়ে বলে। যখন বুঝিয়ে বলে আমি তখন বলি যে, তাহলে কী হবে? আমার ভাবি বলতেছে, আমার জীবনটা কীভাবে নষ্ট করো না, আমি মিজানের সাথে আছি, আমি মিজানকে বিয়ে করব, এটা উনি বলে। তো এটা যখন উনি বলে আমি তখন এই ব্যাপারটা, কারণ আমার ভাইয়ার যত রকমের টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু আমার ভাবির অ্যাকাউন্টে, এবং আমার ভাইয়ার ছোট্ট একটা জায়গাও কিনছিল আমাদের এলাকাতে, ওই জায়গাটাও ভাবির নামে দলিল করছে। কারণ আমার বাবার নামে দলিল করে না, আমার মা বলতেছিল যে, তোর বাবার নামে দলিল করবে, আল্লাহ না করুক তোর বাবা মারা গেল, তখন তো এটার মালিক হচ্ছে আমি সহ, আমার কথা বলতেছে শেষও হয়ে যাবে, এটার কারণে ওই জায়গাটা ভাবির নামেই কিনছে। যাই হোক, আমি কোনো কিছু মনে করি না, কারণ আমি তো শুরু থেকে আমার পরিবারে একটা ফুটবল হয়ে বেঁচে আছি। এরপরে যখন ব্যাপারটা এভাবে হয়ে গেল, আমি তখন এই ব্যাপারটা নিয়ে আমার মায়ের সাথে আলাপ করতে শুরু করি। আমি মাকে বলেছি, মা এই ঘটনা, এখন এই ঘটনা যদি ভাবি যদি মানে মিজানকে বিয়ে করে ফেলে, তাহলে আমার ভাইয়ার যে সারা জীবনের বিদেশের ইনকাম সমস্ত টাকা তো মিজানের কাছে চলে যাবে, এবং ভাইয়া যে জায়গাটা কিনেছে সেটাও তো মিজান নিয়ে যাবে। আর ওই মিজান ছেলেটা কিন্তু মোটামুটি ভালো ছেলে ছিল না, রাজনীতি করতো। মানে ও পেশায় ছিল একজন অটো ড্রাইভার, অটো চালাতো। কিন্তু মানে অটো চালালেও সে কিন্তু মূলত অটো ড্রাইভার তাকে বলাই চলে না, কারণ আমাদের ওই এলাকার বিভিন্ন রকমের বড় বড় রাজনীতিবিদদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এরপরে এই ব্যাপারগুলো যখন আমি মাকে বলি, মা তখন বলতেছিল যে, ঠিক আছে আমি এই ব্যাপারটা নিয়ে তোর বাবার সাথে কথা বলবো। দেন মা হচ্ছে বাবার সাথে কথা বলে, বাবা তখন এই ব্যাপারটা নিয়ে খুবই টেনশনে পড়ে যায়। বাবা, মা, আমরা সবাই মিলে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতেছি, এবং আমরা ভাইয়াকে বারবার বলতেছি, তুমি বাংলাদেশে আসো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ভাইয়া তখন আর বাংলাদেশে আসতে রাজি হয় না। ভাইয়া তখন বলে, আমি ডাক্তার কবিরাজ কোনো কিছু বাকি রাখি নাই, আমার আর মানে এটা আর হবে না। ভাইয়া তখন এটা বলতেছে। তখন মা বলতেছে যে, আরে তুই কেন বলতেছিস? আমি তোকে নিজে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুই তো আগেই ব্যাপারগুলো কখনোই আমার কাছে বলিস নাই, এখন যেহেতু বলছিস তুই বাংলাদেশে আয় বাবা, আমি তোকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমার কাছে ভালো ডাক্তার আছে। ওইগুলো ভাইয়াকে মা খুবভাবে বোঝানোর পরে একটা সময় ভাইয়া বাংলাদেশে আসতে রাজি হয়। ভাইয়া যখন বাংলাদেশে আসতে রাজি হয়, তখন আবারও আমার ভাবির সাথে ভাইয়ের ঝগড়া, মানে ভাবির সাথে ভাইয়া ঘুমায় না, ভাইয়ের সাথে ভাবি ঘুমায় না, মানে তুমুল পরিমাণ ঝগড়া ওদের মাঝে চলতেছে। আমার মা তখন আমার ভাইয়াকে নিয়ে বিভিন্ন রকমের বড় বড় MBBS ডাক্তারদের কাছে যায়, বড় বড় ডাক্তারদের কাছে গিয়ে ভাইয়ার ট্রিটমেন্ট করায়, ভাইয়ের চিকিৎসা করায়, কিন্তু কোনোভাবে ভাইয়ের কোনো কাজ হয় না। দিন যত যাচ্ছে আমার ভাইয়ার অক্ষমতা ঠিক ততই বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমার মা নিজে অনেক টেনশনে পড়ে যায়, আমরা তখন দেখতেছি যে আমাদের চোখের সামনেই আমার ভাইয়া তখন হচ্ছে আর বাড়িতে থাকে না, ভাইয়া তখন হচ্ছে বিদেশেও আর যায় না, ভাইয়া তখন আর বিদেশেও যায় না, বাড়িতেও থাকে না, ভাইয়া তখন বাড়ি থেকে একটু দূরে থাকে। বাট ওই সুযোগে হচ্ছে মিজান আমাদের ঘরে আসে। মিজান আমার ভাবির সাথে একরকম সরাসরিভাবে অনৈতিক সম্পর্ক শুরু করে। আমার বাবা মাও দেখে, আমিও দেখি, বাট চোখের সামনে এই দৃশ্যগুলো দেখার পরেও আমরা কিছু করতে পারি না। পরিশেষে হচ্ছে আমরা আমাদের মামা মামিকে ডাকি, মানে আমার ভাবির বাবা মাকে, তাদেরকে ডেকে পারিবারিকভাবে হচ্ছে একটা দরবারে বসি। দরবারে বসার পরে আমরা তখন তাদেরকে বলি যে, ঠিক আছে, ভাবি যদি আমাদের এই সংসার না করে, ভাবি যদি ভাইয়ের সাথে না থাকে, তাহলে ভাবি চলে যাক। কিন্তু যাওয়ার আগে আমার ভাইয়া যে জায়গাটা ভাবির নামে কিনেছে, এবং ভাবির অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে, সমস্ত টাকাগুলো যেন ভাবি হচ্ছে ভাইয়াকে দিয়ে দেয়। এই কমিটমেন্টের উপরে হচ্ছে আমরা বলি যে, আমরা ভাবিকে সাথে ভাইয়ার সারাসারি করে ফেলবো, এটা বলে। তো এটা বলার পরে কিন্তু ওই সারাসারির পর্যায়ে ভাইয়া কিন্তু রাজি নাই। ভাইয়া বলতেছে যে, যত যাই হোক সে তার বউকে ছাড়বে না, তার ওই বউকে লাগবে। আমরা তখন বলতেছি যে, বউ তোমার সাথে থাকবে না, তুমি বউকে রাখবা কেমন করে? আমার ভাইয়া বলতেছে যে, না, আমি তাকে রাখবো। মানে ভাইয়া একরকম মানে ওই সময়টাতে কেমন করে জানি একটু ইমোশনাল হয়ে পড়ে। অনেকদিন ধরে সংসার করেছি, তো ওই সংসারে মায়া হয়তো পড়ে যায়। তো এরপরে ভাইয়া তাকে ছাড়তে রাজি হয় না। অ্যান্ড ভাবি তখন বলেছে, ঠিক আছে, আমি আমার বাপের বাড়ি চলে যাই। অ্যান্ড বাপের বাড়ি যাওয়ার পরে আমি তখন হচ্ছে টাকা পয়সা এবং আমি জায়গায় ফিরিয়ে দেবো। এটা বলার পরে আমার মামা মামি তখন আমার ভাবিকে ওদের বাড়িতে নিয়ে যায়। যখন ওদের বাড়িতে যাওয়ার পরে ভাবি হঠাৎ করে চোখ উল্টায় ফেলে। ভাবি তখন আমার আব্বা আম্মার সাথেও কথা বলে না, আমাদের সাথে কারোর সাথে কথা বলে না। ভাবি তখন ওই গোপনে মিজানের সাথে সম্পর্ক রাখতেছে, এবং আমার ভাইয়ের সাথেও কথা বলে না। আমার ভাইয়ার যে বিদেশের টাকা এবং ভাইয়ের জায়গা, ওগুলোও কোনো কিছু ফিরিয়ে দেয় না। দেখতে দেখতে প্রায় 2 থেকে আড়াই মাসের মতো কেটে যায়। তখন আমরা একটা ব্যাপার খুব ক্লিয়ার বুঝে যায় যে, ভাবি কোনো জায়গা সম্পত্তি
আমাদেরকে ফিরিয়ে দিবে না, কোনো ব্যাংকের টাকাও আমাদেরকে দিবে না, বরং ভাবি গোপনে গোপনে কাউকে না জানিয়ে মিজানকে বিয়ে করে ফেলবে। এই ব্যাপারটা খুব সহজে আমি, বাবা, মা আমরা সবাই বুঝলেও আমার ভাইয়াকে বোঝাতে পারি না। ভাইয়াটা বিশ্বাসই করে না। ভাইয়া বলে সে একদিন সুস্থ হবে, তার বউ একদিন তার কাছে চলে আসবে, এটাই তার কথা। কিন্তু সে যে সুস্থ হবে না এটা অনেকগুলো ডাক্তারে বলে দিছে। আর সুস্থ হলেও এটা সম্পূর্ণ মিরাক্কেল, হয়তো আল্লাহ কর্তৃক হতে পারে, কিন্তু ডাক্তারের মেডিসিনে সে কখনো সুস্থ হবে না। এভাবেই সময়গুলো কাটতে কাটতে তখন আমার বাবা মা কী করবে না করবে কোনো কিছুই বুঝতে পারে না, তারা নিজেরাও খুব বিপাকে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে আমার যে একটা মামা আছে, আমি মামার কথা বলেছিলাম, আমার ওই মামা হচ্ছে আমার বাবাকে একটা বুদ্ধি দিচ্ছে, একটা কাজ করেন, এই মেয়েটা যেহেতু, এই মেয়েটার নামে যেহেতু আমার ভাগিনা সমস্ত টাকা পয়সা দিয়েই ফেলছে, এই মেয়েটার নামে যেহেতু জায়গায় কিনছি, এই মেয়েটাকে যদি ছেড়ে দেন তাহলে আপনাদেরকে পথে বসতে হবে, কারণ ভাগিনাও বিদেশ থেকে চলে আসছে, ওর হাতেও আর কোনো পুঁজি নাই, এবং আপনার যে ছোটো ছেলেটা ও মাত্র পড়াশোনা করতেছে, ও কোনো ভালো জব পায় নাই। এখন যদি এই বউটা চলে যায় তার মানে আপনাদেরকে পথে বসতে হবে। এটা না করে আপনি একটা কাজ করেন, আপনি আপনার ছোট ছেলেটাকে আপনার ওই বড় মানে মেয়েটাকে বিয়ে করান। মানে ডাইরেক্ট বললে মামা ডাইরেক্ট আমার বাবাকে বলে যে আমাকে নাকি আমার ভাবিকে বিয়ে করানোর জন্য, আমার ভাইয়ার কাছ থেকে নিয়ে আমাকে বিয়ে করানোর জন্য। এই কথাটা যখন আমার মামা আমার সামনে হচ্ছে এই কথাটা বাবাকে বলে, আমার মাথায় তখন পুরোটা আসমান ভেঙে পড়ে। আমি তখন নিজে নিজে কান্না করতে শুরু করি। আমি তখন খুব টেনশনে পড়েছি, আল্লাহ এটা তারা কেমন সিদ্ধান্ত নিল। আমি তখন আমার মামাকে বলি যে মামা দেখো তুমি এগুলো কি কেমন পাগলামি করতেছো, এটা তো কোনোদিনও সম্ভব না। আমি আমার ভাবিকে আমার বড় বোনের মতো দেখি, আমি কোনোদিন ওনার সাথে আমি এগুলো পারবো না। আমার মামা তখন আমাকে বলতেছে, শোন, পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক সময় হার্ড হতে বাধ্য করে। তুই যদি এই কাজটা না করিস তোদের এই সংসারটা সম্পূর্ণভাবে ভেঙে যাবে, তোদেরকে পথে বসতে হবে, তোদের আর অর্থ সম্পদ কোনো কিছুই থাকবে না। তোর ভাইয়া তোর বাবা মা সবাই মিলে রাস্তায় ভিক্ষা করতে হবে, কারণ তোর ভাইয়ের ইনকামই তো তোদের সংসারটা চলতো। তোর ভাইয়ার যতটুকু ইনকাম ছিল সমস্ত ইনকামটাই তো মেয়ের কাছে, তাহলে ওই মেয়ে যদি চলে যায় তোদের তো সব কিছু চলে যাবে। এটা বলে মামা আমাকে খুবভাবে বোঝায়, কিন্তু আমি মামাকে কী করে বোঝাবো? আমি যে মনে প্রাণে কাকুলিকে ভালোবাসি, আমার কাকুলির সাথে এত বছরের সম্পর্ক, আমি চাইলেও তো কাকুলিকে ছাড়তে পারবো না। আমি তখন মামাকে যতইভাবে বোঝাই, মামা তখন আর আমার কোনো কথাই শোনে না। মামা তখন আব্বা আম্মার সাথে এই ব্যাপারটা নিয়ে ফাইনালি কথা বলে, এবং একটা পর্যায়ে আমার বাবা তখন সরাসরি হচ্ছে আমার ওই ভাবির বাড়িতে হচ্ছে আমার বিয়ের প্রস্তাব পাঠায়। সরাসরি হচ্ছে আমার বাবা আমার ভাবির বাবাকে বলে, মানে আমার মামাকে বলে যে ঠিক আছে, আদিল যেহেতু অক্ষম, আদিলের যেহেতু এই সমস্যা, আমাদের এই বৌমাটা অনেক ভালো, আমরা চাই না যে আমাদের বৌমাটা অন্য কারো ঘরে চলে যাক, আমরা চাই আমাদের এই বৌমা আমাদের এই ঘরে আসুক, আমরা প্রয়োজনে আমার ছোটো ছেলে উজ্জ্বলকে তাকে বিয়ে করাবো। এটা বলে আমার বাবা তখন পরিপূর্ণভাবে আমার ভাবির সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে, এবং ভাইয়ের সাথে ডিভোর্সেরও ব্যবস্থা করে ফেলে। কিন্তু এই ডিভোর্সের পক্ষে ভাইয়া কখনো না, ভাইয়া কোনোদিনও আমার এই বিয়েতে রাজি হচ্ছে না। ভাইয়া বলে এটা আমি কোনোদিনও মানবো না, আমি প্রয়োজনে ফাঁসি দিয়ে মরে যাবো, কিন্তু আমার বউ আমার ছোটো ভাই সংসার করবে, আমি এটা মানতে পারবো না। তখন পারিবারিকভাবে প্রচণ্ড রকমের ঝগড়া লেগে যায়, বাবার সাথে ভাইয়া, বাবা মা এবং আমার সবার সাথে ভাইয়া ঝগড়া করে। আমিও ভাইয়াকে বলছি ভাই এই বিয়েতে আমিও রাজি নাই, কিন্তু কোনোভাবে আমার বাবা মাকে কেউ বোঝাতে পারে না। বাবা তখন একদিন অনেক রাগ করে বলিয়ে ফেলে, যেদিন জন্মেছিলি সেদিনই আমাকে তুই খেয়েছিস, তুই একটা কালসাপ। বাবা আমাকে এটা বলে যে অন্তত এখন আমাকে একটু সুখ দে, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে হইলো তুই এতে রাজি হ, আমি তোকে ক্ষমা করে দিব। বাবা খুবভাবে যখন আমাকে বলে, আমি তখন চোখটা বন্ধ করে চিন্তা করে, হাই রে, বাবা তো ঠিকই বলছে, আমি যেদিন জন্মেছিলাম সেদিনও তো আমার বাবার কাপড়ের দোকানে আগুন লেগেছে, এবং আমি যে বছর জন্মেছিলাম সে বছরও হচ্ছে বন্যা এসে আমার বাবার মাঠের সমস্ত ফসল নষ্ট করেছে। তার মানে তো আমি সত্যি কপাল পরা কলঙ্কিত একটা ছেলে। আমার বাবা যত যাই বলুক, বাবা যেটাই করুক, আমার কপালে যাই হোক, আমি আমার মা বাবার কথাই মেনে নিব, আমি ওই ভাবিকেই বিয়ে করব। এটা আমি তখন আব্বা আম্মাকে বলেই ফেলি, এবং আমার মাকে বলি যে ঠিক আছে তোমাদের ওই প্রস্তাবে আমি রাজি। ঠিক তার পরের দিন বাইসাইকেলে টং টং করে আমি হচ্ছে কাকুলিদের বাড়ির সামনে যাই, এবং কাকুলিকে বাড়ি থেকে ডেকে এনে আমি কাকুলির কাছে হাত ধরে ক্ষমা চাই। আমি বলি, কাকুলি দেখো, আমি তোমাকে ভালোবেসেছি, আমার মাঝে কোনো প্রতারণা ছিল না কোনো অভিনয়, আমি তোমাকে ধোকাও দিইনি, তোমার সাথে কোনো রকম মিথ্যে অভিনয় করিনি, আমি আমার মনের অন্তঃস্থল থেকে তোমাকে ভালোবেসেছি। আর এই ভালোবাসাটা চন্দ্র সূর্য আর আল্লাহর মতোই সত্য। কিন্তু আমি কী করবো বলো, আমার পরিস্থিতি আমাকে এভাবে আটকে ধরেছে, এই পরিস্থিতি থেকে আমি বের হইতে পারতেছি না। আমার ভাবি যদি অন্যত্র বিয়ে হয়ে যায় তাহলে আমার বাবা মা ভাই বোন আমরা যারা আছি সবাইকে আমাদের রাস্তায় বসতে হবে। আমি তখন খুবভাবে যখন এই কথাগুলো কাকুলিকে বলি, কাকুলি তখন আমার মুখের দিকে তাকিয়ে চোখের জল ফেলে আর আমাকে একটা কথাই বলে,
বলে মুক্ত করে দিলাম তোমাকে, ভালো থেকো অন্য কোনো আকাশে। এটা বলেও তখন তার ঘরের দিকে হেঁটে হেঁটে চলে যায়। এই মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি তার পিছনের দিকে তাকিয়ে আছি। আমি তাকে অনেক ভালোবেসেছি, তার সাথে আমি অনেক রোমান্টিক সময় কাটিয়েছি, আমাদের অনেক স্পেশাল মুহূর্ত আছে। প্রত্যেকটা স্মৃতি তখন আমাকে এমন করে আঁকড়ে ধরে, আমি নিজের চোখের পানিগুলো ধরে রাখতে পারি না। চোখের পানিগুলো মুছতে মুছতে সাইকেলটাকে আবারও ইউটার্ন করে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আসার পরে দেখলাম বাবা মা মোটামুটি বিয়ের নিয়ে সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছে, কিন্তু তারই মাঝে ভাইয়া ঘরে খিল মেরে বসে আছে। ভাইয়া ঘর থেকে বের হয় না, খাবার খায় না, ভাইয়া প্রচুর পরিমাণ পাগলামি করতেছে। তারই মাঝে বাবা উকিলের মাধ্যমে আমার ভাবিকে দিয়ে আমার ভাইয়াকে ডিভোর্স করায়। ভাইয়াকে ডিভোর্স করানোর পরে ভাইয়া আবার ওই ডিভোর্স পেপারে সিগনেচার করে না। অনেক মানুষ আমার ভাইয়ার কাছে যায়, বাড়ির প্রত্যেকটা মানুষ যায়, কিন্তু ভাইয়া ওই ডিভোর্স পেপারে সিগনেচার করবে না। ভাইয়ার কথা, ভাইয়া তারই বউকে ছাড়বে না। যাই হোক, পরিবারের সবগুলো মানুষ মিলে তখন সিদ্ধান্ত নেয়, আমরা তো আছি, আমরা তো দেখেছি, আমরা নিজেরা সাক্ষী আছে, কোনো প্রবলেম নাই। আপনারা হচ্ছে আদিলের কথা বাদ দেন, আপনারা এখন উজ্জ্বলের সাথে ওর বিয়ের ব্যবস্থা করেন। এর ঠিক 5 থেকে 6 দিন পরেই পারিবারিকভাবে একেবারে ধুমধাম করে আবারও একই হ্যান্ডেলে একই উঠানে আমার সাথে আমার ভাবির বিয়ের কাজটা কমপ্লিট হয়। আমি ভাবিকে বিয়ে করি। বিয়ে করার পরে ভাবি বাসর ঘরে আসে। আমি তখন ওনার সামনে যেতে লজ্জা পাচ্ছিলাম, যে মানুষটাকে আমি সবসময় আমার বড় বোনের মতো দেখতাম, তার সাথে আমি কীভাবে বাসর করব। তারপরেও ঘরে ঢুকার পরে ভাবি কিন্তু আমাকে খুব আপন করে নেয়। ভাবি আমাকে বুঝায় যে, দেখো, অতীতে যা হয়েছে সব কিছু বাদ দাও, আজকে থেকে তুমি আমার হাজব্যান্ড। আমি তোমাকে তুমি করে সম্বোধন করব, আর তুমি আমাকে তুমি করে সম্বোধন করবা। অতীতের সমস্ত কথাগুলো তুমি ভুলে যাও। এভাবে যখন আমি ভাবিকে আপন করে নেই, তখন আমাদের বাসর ঘরের পরের দিন হঠাৎ করে ভাইয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়াকে আমরা বাড়ি ঘর সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি, ভাইয়াকে আর পাওয়া যাচ্ছে না। কেউ বলতেছে এই রাস্তা দিয়ে চলে গেছে, কেউ বলতেছে ওই রাস্তা দিয়ে চলে গেছে। অ্যান্ড সবশেষ আমরা বুঝতে পারি যে ভাইয়া বাড়ি থেকে পালায়ে গেছে। এক বুক কষ্ট জমা নিয়ে ভাইয়া তখন বাড়ি থেকে চলে যায়। ভাইয়া যখন চলে যায় তখন আমার নিজের কাছেও খুব খারাপ লাগে, কিন্তু আমরা তো যা করতেছি ভাইয়ার ভালোর জন্যই করতেছি, ভাইয়ার খারাপের জন্য না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এরই মাঝে প্রায় 3 থেকে 4 মাসের মতো কাটে, ভাইয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওই 3-4 মাস আমি মনির সাথে খুব ভালোই আছি, খুব ভালোই সংসার করতেছি। তার মাঝে কাকুলির সাথে আমার সম্পূর্ণ ব্রেকআপ। আমি জানি না কাকুলি কোথায় আছে আর কেমন আছে। কাকুলির সাবজেক্টটা আমার ওখানে ক্লোজ হয়ে যায়। আমি মনির সাথে দিনগুলো ওভাবেই কাটাচ্ছিলাম, আমার মনি ভাবির সাথে। কোনো রকমের প্রবলেম আমার নাই, আব্বা আমাকে আমি হেল্প করতেছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন আর অনার্সে ভর্তি হই নাই। আমি অনার্সে ভর্তি না হয়ে ওই ইন্টারের সার্টিফিকেট দিয়ে আমি খুব ভালো একটা জব পাই। মোটামুটি প্রায় গভর্নমেন্টের মতোই একটা জব পাই, হেলথে জব পাওয়ার পর আমি এখন ওখানে জব করি। তো জবের সুবাদে আমাকে হচ্ছে চট্টগ্রাম শহরে থাকতে হয়। তো আমার আব্বা আম্মা, তারপরে আমার বউ, আমার আগে তো ভাবি ছিল, এখন বউ, আমার মুনি যখনও মানে ওইখানে থাকে তখন আমার ব্যাপারটা আমার মাঝে খুব কষ্ট লাগে। কারণ আমি যত কিছুই বলি না কেন, আমার ভাইয়া হয়তো শারীরিকভাবে অক্ষম ছিল, আমি তো ঠিক আছে, এরপরও যে মিজানের সাথে তার একটা সম্পর্ক হয়েই গেছে, সেক্ষেত্রে সে আবার মিজানের কাছে চলে যায় কিনা, এই ভয়টা তখন আমার মনে কাজ করে। এই ভয়টা তখন আমার মনে প্রচুর পরিমাণ কাজ করার পরে আমি তখন মনিকে বলি যে, তুমি শহরে চলে আসো, আমি একটা বাসা ভাড়া করবো। মনি আসতে রাজি হয় না। মনি বলে, আমি যদি শহরে চলে যাই তাহলে আব্বা আম্মাকে কে দেখবে? তোমার আব্বা আম্মাকে দেখার জন্য তো বাড়িতে একটা মানুষ দরকার। আমি তখন তাকে বলি যে, তুমি টেনশন করো না, তুমি চলে আসো। আমার আব্বা আম্মা তখন আমাকে বলে যে, তুই তোর বউকে নিয়ে শহরে থাক, এটা বুঝায় বলে। এরপরে আমি চট্টগ্রাম শহরেরই একটা ছোট্ট বাসা ঠিক করি। একটা বাসা ঠিক করে আমি তখন মনিকে হচ্ছে গ্রাম থেকে শহরে নিয়ে আসি। শহরে এসে আমি তার সাথে থাকতেছি, কিন্তু আমি যখন তাকে নিয়ে শহরে আসি, শহরে আসার 15 দিন পরেই আমি খবর পাই যে আমার ভাইয়া নাকি বাড়িতে আসছে। তার মানে মনি এতদিন বাড়িতে ছিল বলে আমার ভাইয়া বাড়িতে আসে নাই। ভাইয়া বাড়িতে আসছে, তখন আমি মনিকে নিয়ে শহরেই আসি, চট্টগ্রাম শহরে আমি থাকতেছি। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বাবা তখন আমার ভাইয়া তখন আমার বাবা মায়ের সাথে ঝগড়া করে যে, ঠিক আছে, তোমরা তো হচ্ছে আদিলের ইয়ের কাছে, উজ্জ্বলের কাছে আমার বউকে একটা কারণেই বিয়ে দিছো, যে আমি আমার বউয়ের নামে জায়গা কিনছি, বউকে টাকা দিছি, ঠিক আছে, এখন তো উজ্জ্বল বিয়ে করছে, এখন এগুলো আমাকে দিয়ে দেয় না কেন? এটা বলে আমার ভাইয়া তখন প্রচুরভাবে হচ্ছে আমার আব্বা আম্মাকে প্রেশার দেয়। একদিন আমার আব্বা আমার অফিসে এসে আমাকে বলে যে, উজ্জ্বল, এই ঘটনা, এখন আমি কী করবো? আদিল তো এমন করে বলতেছে। আমি তখন বলি যে, হ্যাঁ, ভাইয়া তো ঠিকই বলতেছে, ভাইয়ার কথা তো অন্যায় না। আমি তো ভাবিকে বিয়ে করেছিলাম শুধুমাত্র সয় সম্পত্তিগুলো রাখার জন্য। আমার বাবা তখন বলতেছে, তাহলে কি তার নামে সব কিছু দিয়ে দিতে বলবি তুই তোর বউকে? আমি বললাম, হ্যাঁ, বলবো না কেন, আমি আজকে ঘরে গিয়ে বলবো। পরে আমি ওই দিনে ঘরে যাই, ঘরে গিয়ে আমি এই ব্যাপারটা নিয়ে আমি মনির সাথে কথা বলি। আমি মনিকে বলি যে, মনি দেখো, ভাইয়া এমন করতেছে, ভাইয়ার তো কোনো দোষ নাই, তুমি তোমার যে ব্যাংকে টাকা আছে সমস্ত টাকাগুলো ভাইয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, এবং যে জায়গাটা আছে সেটা তুমি ভাইয়াকে দিয়ে দাও। এটা বলার পরে মনি বলতেছে, এটা করা কি ঠিক হবে? এটাই তো আমার শেষ সম্বল। আমি তখন বলেছি, দেখো, আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমার হাজব্যান্ড, আর আমি
আমি সবসময় তোমাকে অনেক ভালো রাখবো। দেখো আমাদের কোনো প্রবলেম হবে না। তুমি আমার ভাইয়ার মনে কষ্ট দিও না। এমনিতেই ভাইয়া অনেক কষ্ট পাইছে। ভাইয়া মনে প্রচুর পরিমাণ কষ্ট পেয়েছে। আর আমি ভাইয়াকে আর কোনো কষ্ট দিতে চাই না। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি। তুমি ভাইয়াকে সব কিছু ফিরিয়ে দাও। আমার কথা শুনে মনি তখন সেদিনও হচ্ছে ব্যাংকে যায়। ব্যাংকে গিয়ে মনি তখন সমস্ত টাকা পয়সা যা তার অ্যাকাউন্টে ছিল সব টাকাগুলো ভাইয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় এবং ওর যে জায়গা আছে সেই জায়গাটাও ১ সপ্তাহের ভিতরে দলিল করে ভাইয়া নামে দিয়ে দেয়। এরপর থেকে আমার ভাইয়া আর কোনো পাগলামি করে না। ভাইয়া তখন আমার আব্বা আম্মাকে নিয়ে আমাদের ওই বাড়িতে ভালোই আছে। আমি তখন মনিকে নিয়ে হচ্ছে শহরের বাড়িতে আছি। শহরের বাড়িতে আছি, এভাবে সময়গুলো কাটতেছে, বাট আমাদের কোনো সন্তান হচ্ছে না। সন্তান কেন হচ্ছে না এটা আমি বুঝি না। ডাক্তারের সাথে আলাপ আলোচনা করলাম। ডাক্তার বলতেছে যে এটা নাকি মনিরে কোনো একটা প্রবলেম। ডাক্তার বলে মনির একটা প্রবলেম আছে, শারীরিক সমস্যা, কিন্তু বাচ্চা হবে, আপনারা টেনশন করবেন না। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে। আমি তখন কী করি, চট্টগ্রামে যে টাকা স্যালারি পাই সেই টাকা কিছু টাকা আমার বাবা মায়ের জন্য পাঠাই, আর বাকি টাকাগুলো দিয়ে আমি আমার সংসার চালাই। আমার সাংসারিক জীবনে আর কোনো প্রবলেম নাই। সময়গুলো এভাবে কাটতে কাটতে আমার ওই ভাইয়া তখন হচ্ছে আমার আব্বা আম্মাকে সাথে নিয়ে থাকে। আমার আব্বা আম্মাকে ভাইয়া সারাক্ষণ প্রচুর পরিমাণ যত্ন করে, কোনোভাবে হচ্ছে আমার আব্বা আম্মাকে কষ্ট দেয় না। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মামা আমাকে বলে যে উজ্জ্বল তুই মাঝে মাঝে একটু বাড়িতে যাও। আমাকে এটা বলে। আমি তখন বলি কেন? পরে বলে তুই মাঝে মাঝে বাড়িতে যাবি, আমি তোকে যেটা বলেছি এটা কর। তোর আব্বা আম্মার সাথে তুই সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করে দিয়েছিস। মানে আমি বাড়িতে আসতাম না কমপ্লিটলি। ভাইয়া যেহেতু বাড়িতে আসে, ভাইয়া আব্বা আম্মাকে দেখবে, ভাইয়ার উপরে আমি আব্বা আম্মাকে ছেড়ে দিলাম। মামা যখন হঠাৎ করে আমাকে এই কথা বলে, আমার ব্যাপারটা তখন আমার মনে সন্দেহ ঢুকে যায়। সন্দেহ ঢুকে যাওয়ার পরে এরপরে আমি একটু ঘন ঘন বাড়িতে আসতে শুরু করি। কিন্তু ঘন ঘন বাড়িতে আসাটা এটা কোনোভাবেই মনি মেনে নিতে পারে না। মনির কথা হচ্ছে শহরে আমি থাকি, তুমিও শহরে থাকবা, তুমি কেন গ্রামে যাও? কিন্তু মামা কেন আমাকে বারবার গ্রামে যাইতে বলে এটা আমি বুঝি না। অনেক দিন পরে মামা একদিন আমাকে হঠাৎ করে বলতেছে তুই তোর মনিকে গ্রামে পাঠা। আমি বললাম যে মামা তুমি কি পাগল হয়ে গেছো? আমার ভাইয়া তো বড় ভাইয়া বাড়িতে আছে, আমি কী করে হচ্ছে মনিকে বাড়িতে পাঠাবো? আমার মামা তখন বলতেছে যে আমি যেটা বলছি তুই সেটাই কর। মামা যখন খুবভাবে প্রেশার দেয়, আমি তখন মামার সাথে খুব সিনক্রেট করি, মানে প্রচণ্ড রকমের ঝগড়া লেগে যায়। কারণ ওই মামার এক কথায় আমার ভালোবাসার মানুষ কাকুলিকে আমাকে ত্যাগ করতে হয়েছে, আমার মায়ের সমতুল্য ভাবিকে আমার বিয়ে করতে হয়েছে। আমি তখন আর মামার কোনো কথাই শুনি না। আমি তখন মামার সাথে খুব সিনক্রেট করি। আমি আর বাড়িতেও যাই না। তখন আব্বা আম্মাকে আমি সম্পূর্ণ ভাইয়ের উপরে ছেড়ে দিই। এইভাবেই কিছুদিন কাটার পরে আমি হঠাৎ করে একদিন এলাকা থেকে খবর পাই যে আমার বাবার নাকি যত স্থাবর সম্পত্তি ছিল সব কিছু নাকি বাবা আমার বড় ভাইয়ের নামে লিখে দিছে। এটা শোনার পরে আমি তখন প্রচণ্ড রকমের শক খাই। কথাটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করার পর আমি বাড়িতে আসি, ঘরে আসি, মানে বাসায় আসার পর আমি তখন এই ব্যাপারটা মনিকে বলি যে, "মনি, এই ঘটনা বাবা নাকি ভাইয়ার নামে সমস্ত সয়-সম্পত্তি লিখে দিছে।" এইটা বলার পরে মনি তখন বলতেছে, "তাহলে আমাদের কি হবে? আমরা কি নিয়ে থাকবো? আমাদের ঘরবাড়ি কোথায় হবে? তুমি যেই পরিমাণে চাকরি করো, ওই চাকরি করে তো তুমি ১ ঘন্টা জায়গাও কিনতে পারবা না। তাহলে তোমার ভাইয়ার যত টাকা আমার কাছে ছিল সেটাও উনি নিয়ে গেল। এখন তোমার বাবার সয়-সম্পত্তি নিয়ে গেল। তুমি থাকবা কোথায়?" এটা বলে ও তখন আমার সাথে রাগারাগি করতে করতে ব্যাগ এবং বোরকা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে ও তখন আমাদের বাড়িতে যায়। আমাদের বাড়িতে গেলে কী হয় ওটা আমি জানি না। পরের দিন আমি পুনরায় আবারও বাড়িতে যাই। আমি বাড়িতে যাওয়ার পরে দেখতেছি যে আমার বউয়ের সাথে আমার ভাইয়ের খুব ঝগড়া লেগে আছে। মানে উঠানের মধ্যে যাওয়ার পরেই শুনতেছি আমার ভাইয়া আমার বউকে মারতে আসে এবং আমার বউ আমার ভাইয়াকে মারতে যায়। যদিও তারা আগের হাসব্যান্ড ওয়াইফ ছিল। আমার ভাইয়া বারবার বলতেছে আমি স্ট্যাম্পে এখন আমি ওই আ ইয়েতে আমি ওখানে এখনো সিগনেচার করি নাই। তুই এখন আমার বউ, তুই আমার বাড়িতে আয়, তুই আমার ঘরে আয়। এটা বলে খুবই মানে আমার ওয়াইফের সাথে আমার ভাইয়ার তুমুল ঝগড়াঝাটি হচ্ছে। আমি তখন ওই জায়গায় যাই, গিয়ে আমার আব্বা আম্মার সাথে কথা বলি। আব্বা আম্মা তখন বলতেছে, "কি করব? তোর বউ আইসা তোর ভাইয়ের সাথে ঝগড়া লেগে গেছে।" আমি তখন বললাম যে, "আমি মানুষের কাছে শুনতেছি যে তোমরা নাকি ভাইয়াকে সমস্ত জায়গায় সম্পত্তি লিখে দিছো, এটার মানে কি?" আমার বাবা তখন বলে যে, "মানুষ মিথ্যা কথা বলে, মানুষের কথা বিশ্বাস করিস না।" আমি তখন কোনোভাবেই হচ্ছে মনিকে বুঝাইয়া শোনাইয়া গ্রাম থেকে শহরে আনি। আমি বলি যে, "তুমি আমাকে সময় দাও।" শহরে আনার পরে প্রায় ৩ থেকে ৪ দিন পরে আমি আবার ওই রেজিস্ট্রি অফিসে যাই। রেজিস্ট্রি অফিসে গিয়ে কাগজপত্র ঘাটাঘাটি করে আমি ঠিকই বের করে ফেলি যে হ্যাঁ, আমার বাবা স্থাবর সমস্ত সয়-সম্পত্তি আমার বাবা আমার ভাইয়ার নামে লিখে দেয়। আমি তখন এটা কোনোভাবেই বুঝতে পারিনি যে আমার বাবা কেন এই কাজটা করে। আমি এটা নিয়ে আমার মায়ের সাথে কথা বলি। আমি বলি, "মা, ছোটোবেলা থেকে তোমরা আমাকে লাথি উষ্টা দিয়ে বড় করেছো। কোনোদিন তোমার কাছ থেকে সন্তানের কোনো মর্যাদা তোমাদের কাছে পাইনি। প্রতিটা ক্ষণে তোমরা আমাকে অবহেলা করেছো, ঘৃণা করেছো, আমার গায়ে হাত তুলেছো। কিন্তু মা, আজকে কেন আমার সাথে এই কাজটা করলা? আমি তো কোনো অপরাধ করি নাই। আমি তোমাদের মুখের দিকে তাকিয়ে আমার এত বয়স্ক একটা মহিলাকে আমি বিয়ে করছি এবং ওর যত টাকা পয়সা ছিল সমস্ত কিছু তোর ভাইয়ার নামে আমি ভাইয়ার নামে দিয়ে দিয়েছি। এরপরেও কেন তোমরা আমার সাথে এই কাজটা
কাজটা করলা? আমার মা তখন বলতেছে, "তোর বাবা মনে হয় পাগল হয়ে গেছে।" আমি বলি, "বাবা পাগল হয়ে গেলে বাবা এই কাজটা কীভাবে করলো? আমি আমার বউকে নিয়ে এখন কোথায় থাকবো?" আমার মা তখন বলতেছে, "তোরে আল্লাহ দিব।" আমি বলি, "মা আল্লাহ দিব মানে? তুমি এটা কেমন কথা বলতেছো?" আমার মা তখন চিৎকার করে বলতেছে, "আমি কি করব? তোর ভাইয়া সারাটা এখন মাটিতে গড়ায়, মাটিতে কান্নাকাটি করে, মাটিতে গড়ায়, মাটিতে কান্নাকাটি করে, খাওয়া-দাওয়া করে না, ঘুমায় না, প্রচুর পরিমাণ পাগলামি করে। এরপরে তোর বাবা বলে, 'যা, আমি যেহেতু তোর বউটা ওর কাছে বিয়ে দিছি, আমি ওর বউটাই ধর ওরে দিয়ে দিছি, আমি আমার জায়গা সম্পত্তি তোকে দিয়ে দিব।' এটা বলে তোর বাপের মাথায় কি ভূত উঠছে তোর বাবা সমস্ত জায়গা সম্পত্তি তোর ভাইয়ের নামে লিখে দেয়।" আমি তখন বলি, "মা দেখো এই কাজটা কিন্তু মোটেও ভালো হয় নাই। কারণ আমি আমার বউ নিয়ে কোথায় থাকবো? আমার কথা কি তোমরা একটাবার চিন্তা করলা না? আমি কি আমার ভাবির সাথে লাইন করে বিয়ে করছি? ভাবির সাথে কি আমার কোনো লাইন ছিল? আমার তো কোনো সম্পর্ক ছিল না। তোমরাই তো বিয়ে করাইছো। এখন তোমরা আবার এই কাজটা কেন করতেছো?" আমি তখন আমার আব্বা-আম্মাকে সাথে ঝগড়া করে কিন্তু কিছুই করতে পারি না। আমার চাকরির আবার সময় হয়ে যায়। আমি যদি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমাকে ওখানে সবসময় অ্যাটেন্ড থাকা লাগে। আমি তখন এটার কোনো সমাধান না করে আমি তখন চলে আসি। আমি তখন আবারও চট্টগ্রাম শহরে চলে আসি। আমি ওখানে চাকরি করতেছি, কিন্তু ওই বাড়িতেই আমি তখন আমার বউ মনিকে রেখে আসি। মনিকে ওখানে রেখে আসি। মনি ওখানে থাকতেছে, আর কোনো প্রবলেম নাই। ওভাবেই মনি চলতেছে। তো মনি তখন ওখানে কী করে, জোর করে একটা ঘর বানায়। মানে আমার আব্বা-আম্মার সাথে ঝগড়া করে ওখানে একটা ঘর বানায়। মানে টিন দিয়ে একটা ঘর বানায়। ওই ঘরের ভিতরেও থাকতে শুরু করে। ঘরের ভিতরেও থাকতে শুরু করে। আমি তখন কী করি, ১৫ দিন ২০ দিন পর একবার যাই, গিয়ে ওখানে থাকি। ঘর ভাঙার জন্য ভাইয়া আসে। ভাইয়ার সাথে মনির খুবই ঝগড়াঝাটি হয়। আমি মনিকে খুবভাবে বুঝাই যে, "তুমি চলে আসো।" মনি আমাকে বলে যে, "না, আমাকে দখল করতে হবে। দখল সত্ত্বে আমি মালিক হয়ে যাব।" মানে মনি খুবই একরোখামি করে, প্রচণ্ড ঝগড়া করে। আমি তখন মনির সাথে খুবই রাগারাগি করি যে, "কী ব্যাপার? আমি যেখানে বলতেছি তুমি চলে আসো, সেখানে তুমি আমার কথা কেন শুনতেছো না?" মনির সাথে ঝগড়া করে পাক্কা ২ মাস আমি তখন আর বাড়িতে যাই না। পাক্কা ২ মাস আমি বাড়িতে যাই না। আমি তখন চট্টগ্রাম শহরে থাকি। ২ মাস পর একদিন হঠাৎ করে আমার মা আমার নামে আমাকে ফোন দিয়া বলতেছে, "তোর বউ মনি তো ঘরে নাই।" আমি তখন বলতেছি, "মা কী বলো?" বলে, "মনি তো ঘরে নাই। তুই মনির সাথে যে এত রাগারাগি করলি, ও কোথায় চলে গেল?" আমি তখন বলি যে, "কী বলো?" আমি তখন দৌড়ে চট্টগ্রাম শহর থেকে আমি আমাদের গ্রামে আসি। গ্রামে এসে দেখি যে আমার যে একটা টিনের ঘর ছিল, যে ঘরটা মনি বানিয়েছে, ওই ঘরে মনি তালা মেরে চলে গেছে। তখন পাশের ঘরে আমার ওই ঘরের পাশে ভাইয়ার ঘর, ভাইয়া ঘরে আছে। আমি তখন ভাইয়াকে ডাক দিই, ভাই তখন শুয়ে আছে। আমি বলি যে, "ভাইয়া আমার বউ কই গেছে দেখছো?" ভাই তখন এই ব্যাপার নিয়ে কোনো কথা বলে না। আমি আব্বাকে বলি, আব্বা বলে, "গতকালকে রাতেও ছিল, সকালবেলা কোথায় চলে গেছে? কোনো খোঁজ খবর আমি পাচ্ছি না।" আমার বউয়ের নাম্বারে তখন আমি কল দিই, ওর নাম্বারটাও বন্ধ। আমি তখন বলতে পারি না ও কোথায় চলে গেছে। আমি ওর আব্বা-আম্মার কাছে যাই। ওর আব্বা-আম্মা বলেছেন, "আমরা তো জানি না কোথায় গেছে।" প্রায় ৩ দিনের মতো হয়ে গেছে, আমি আর তাকে খুঁজে পাই না। আমি তাকে প্রত্যেকটা এলাকাতে হন্য হন্য হয়ে খুঁজে বেড়াই। আমি থানাতে একটা নিখোঁজ ডায়েরি পর্যন্ত করি। আমি মনে করি যে আমার ভাইয়াই হয়তো আমার বউকে খুন করেছে। এটা মনে করে আমি ভাইয়ার নামেও আমি একটা জিডি করে রাখি। কিন্তু কোনোভাবে কোনো জায়গায় আমি তাকে খুঁজে পাই না। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন করে যেতে প্রায় ২০ দিনের মতো কেটে যায়। আমি আমার বউ মনির কোনো খবর আর পাই না। মনি কোথায় হারিয়ে গেল আমি কোনো কিছুই বুঝতে পারি না। আমি তখন পাগলা কুকুরের মতো হয়ে যাই। প্রত্যেকটা অলিতে গলিতে আমি তখন শুধুমাত্র মনিকে খুঁজে বেড়াই। আমি আর মনিকে খুঁজে পাই না। আর সেক্ষেত্রে আমার চাকরিটাও প্রায় চলে যাওয়ার মতো অবস্থা। আমি চাকরিটা নিয়েই পুরো ডিপেন্ড হয়ে আছি। কারণ আমার বাবা তো সয়-সম্পত্তি সব ভাইয়াকে দিয়েই দিছে। আমার একমাত্র সম্বল আমার ওই চাকরি। আর চাকরিটা যদি চলে যায়, আমাকে না খেয়ে রাস্তায়, রাস্তায় ঘুরতে হবে। আমি তখন আবার সবকিছু ভুলে পুনরায় আবার চাকরির পেছনে দৌড়াতে থাকি। আমি আবারও চাকরিতে জয়েন করি, চাকরিতে চলে যাই, চাকরি করতেছি। এরকম চাকরি করতে, করতে কিছুদিন পরে হঠাৎ করে আমি আমাদের গ্রামেরই একটা লোকের মাধ্যমে আমি খবর পাই যে আমার বউ নাকি আমার ভাই নাকি আমার বড় ভাইয়া আদিল ভাইয়া নাকি আমার বউকে চট্টগ্রাম শহরেরই কোথায় লুকিয়ে রাখছে, এবং সেখানেই নাকি তারা সংসার করতেছে। আমার ভাইয়া মাঝে, মাঝে নাকি আমার বউয়ের কাছে যায়। এইটা আমি আমার গ্রামেরই খুব বিশ্বাস্ত একজন লোকের মাধ্যমে নিউজটা পাই। পাওয়ার পরে আমি যেন আসমান থেকে পড়ি। আমি তখন নিজেকে নিজে বিশ্বাস করাইতে পারতেছিলাম না। হে আল্লাহ! এটা কেমন কথা? এটা তুমি আমাকে কেমন কথা শোনাচ্ছ? আমি তখন চিন্তা করতেছি, এটাও কি সম্ভব? যেখানে আমার বউ মানেই তো আমার বড় ভাইয়া। বড় ভাই তো, আমি তখন কিছু মিলাইতে পারতেছি না। আমি তখন কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি তখন পুনরায় আবারও চট্টগ্রাম থেকে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আব্বা-আম্মাকে বলি যে, "এই ঘটনা।" আব্বা-আম্মা বলতেছে যে, "না, না, না, এরকম হতেই পারে না। তুই এটা কেমন কথা বলতেছিস?" আমি বললাম, "দেখো মা, বাবা-মা, আমি এটা শুনেছি যে ভাইয়া নাকি পুনরায় আবারও ভাবির সাথে সম্পর্ক করছে। মানে আমার ওয়াইফের সাথে সম্পর্ক করছে।" এগুলো বলি। তখন আমার বাবা-মা কেউ আমাকে কোনো রকমের সাপোর্ট করে না। তারা কোনো রকমের সাপোর্ট করে না। আমি তখন গ্রামের চেয়ারম্যান, মেম্বার সহ বিভিন্ন লোকদের কাছে হাঁটতে থাকি। আমি কারো কাছে বিন্দুমাত্র মূল্যায়ন পাই না। এবং ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন করে যেতে একটা পর্যায়ে ঠিকই মানুষের কানে, কানে রটে যায়, এবং এটা প্রমাণই হয়ে যায় যে আমার ভাই আমার ভাবিকে চট্টগ্রামেরই একটা জায়গার ভিতরে বাসা ভাড়া করে রাখছে। আমার ভাইয়া মাঝে, মাঝে আইসা, মানে আমার ভাবি মিন্স হচ্ছে আমার বউ, আমার বউয়ের কাছে আসে, আমার বউয়ের কাছে থাকে, এবং এভাবে ৩ থেকে ৪ মাস যাওয়ার পরে আমার ভাইয়া সরাসরি আমার বউকে তার ঘরে উঠায়।
যখন তার ঘরে উঠে তখন আমাদের এলাকার মানুষগুলো এই ব্যাপারটা নিয়ে চিচি করতে থাকে। সবাই বলে এটা কেমন পরিবার, কেমন নোংরা পরিবার। মানে একবার গিয়ে ছোট ভাইয়ের কাছে বিয়ে বসলো, এখন আবার জামাইয়ের কাছে চলে আসলো। এটা নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা চলতেছে। আমি তখন এই ব্যাপারটা নিয়ে আমার শ্বশুর, আমার ওই মামার কাছে যাই। মামার কাছে গিয়ে বলি, মানে মনির বাপের কাছে গিয়ে বলি যে, "এটা কেমন কথা? আপনার মেয়ে আমার সাথে এটা কী করলো?" তখন উনি বলে যে, "আমার মেয়েটা কোথায় থাকবে? আমার মেয়েটা তোমাকে বিয়ে করছে, তোমাকে বিশ্বাস করে বিয়ে করছে। তুমি তাকে প্রেশার দিয়ে তার নামে যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সাগুলো তুমি তোমার ভাইয়ের নামে দিয়ে দিছো। একটাবার তোমার ভাই যে তাকে বিয়ে করছে কাবিনের টাকাটাও পর্যন্ত তোমরা নিলা না। না নিয়ে সমস্ত টাকা পয়সা তোমার ভাইয়ের নামে ফিরাই দিলা এবং একটা জায়গা ছিল ছোট্ট ওই জায়গাটা পর্যন্ত তোমার ভাইকে ফিরাই দিলা। এরপরে তোমার বাপের যত সয় সম্পত্তি আছে সমস্ত সয় সম্পত্তি তোমার ভাইয়া নিয়ে গেল। আমার আমার এই মেয়েটা তোমার কাছে বিয়ে করে থাকবে কোথায়? কোন জায়গায় থাকবে?" আমি তখন বললাম যে, "তাহলে আমার ভাইয়া তো শারীরিক দুর্বল ছিল। শারীরিক দুর্বলতা থাকার পরও আপনার মেয়ে আমার ভাইয়াকে আবার কীভাবে বিয়ে করলো?" তখন আমার ওই শ্বশুরমশাই আমাকে বলতেছে যে, "তোমার ভাইয়া আল্লাহর রহমতে এখন সব দিক থেকে পারফেক্ট আছে। সে এখন ভালো আছে।" আমি বললাম, "কী বলেন? যেখানে ডাক্তার বলেছে আমার ভাইয়া কোনোদিনও আর ঠিক হবে না, সেখানে আপনি এটা কেন বলতেছেন?" উনি বলে, "হ্যাঁ, ওই ডাক্তারের ওষুধের কারণে তোমার ভাইয়া আবারও ভালো হইছে। এখন আমার মেয়ে সুখে আছে। তুমি আমার মেয়ের সুখের ওই সংসারটাকে ভেঙো না বাবা।" আমাকে আমার শ্বশুর বলে, "আমার মেয়ের সুখের ওই সংসারটা ভেঙো না বাবা।" আমি তখন বলি যে, "এটা কেমন কথা বলতেছেন? আপনারা এটা কেমন কথা বলতেছেন? আপনারা এটা কেমন কথা বলতেছেন? এগুলো তো আল্লাহর গায়ে সহ্য হবে না। আল্লাহ তো একজন উপরে আছে। আল্লাহ তো এটা সহ্য করবে না। আপনারা এটা কেমন কথা বলতেছেন?" আমি তখন কেঁদে, কেঁদে একবার আমার বাবার কাছে যাই, একবার আমার মায়ের কাছে যাই, একবার গ্রামের সর্দারের কাছে যাই, একবার মেম্বারের কাছে যাই। এরকম করে আমি গ্রামের সহ প্রত্যেকটা মানুষের হাতে পায়ে ধরে, ধরে আমি ঘুরে বেড়াই। আমি কারো কাছে কোনো মূল্যায়ন পাই না। সবশেষ আমি হচ্ছে থানার আশ্রয় নেই। আমি থানাতে গিয়ে আমার বাবার নামে মামলা করি যে আমি বাবার সন্তান, আমাকে সমস্ত সম্পত্তি থেকে বরখাস্ত করে আমার ভাইয়ের নামে সম্পত্তি দিয়ে যায়। তখন থানা থেকে হচ্ছে আমার বাবাকে প্রেশার দেওয়া হয়। বাবাকে যখন প্রেশার দেওয়া হয়, বাবা তখন হচ্ছে বাড়ি থেকে পালিয়ে যায়। বাবা যখন বাড়ি থেকে পালিয়ে যায় তখন ওই থানার ওসি সহ মিলে আমাদের গ্রামের কিছু চেয়ারম্যান মেম্বার মিলে আমার ভাইয়ার বাড়ির ঠিক মধ্যখানে হচ্ছে টিন দিয়ে বেড়া দিয়ে দেয়। বেড়া দিয়ে একপাশে আমাকে একটা ঘর বানায় দেয়। একপাশে একটা ঘর বানায় দেয় এবং আরেক পাশে হচ্ছে আমার ভাইয়া, আমার বাবা-মা থাকে। ওই পাশে ঘরের ভিতরে তখন আমাকে আমার এলাকার মানুষগুলো বলে, "তুই ইমিডিয়েটলি বিয়ে কর। বিয়ে করে তোর বউকে তুই এখানে রাখ।" আমি বললাম যে, "আমি জীবনে আবার বিয়ে করব? এটা কেমন কথা বলতেছেন?" ওনারা আমারে বলে যে, "তুই তাড়াতাড়ি বিয়ে কর। বিয়ে করে তোর বউকে এখানে ঢোকা। যদি তোর বাপের জায়গা সম্পত্তি পেতে চাস, কারণ দখল শর্তে তুই মালিক হয়ে যা। দখল শর্তে মালিকই হচ্ছে সবচেয়ে বড়।" আমার গ্রামের মানুষগুলো, আমার বাবা-মা না, আমার ভাইও না, আমার গ্রামের মানুষগুলো তখন আমাকে দেখে শুনে আমাদের পাশের গ্রামের একটা মেয়েকে বিয়ে করায়, যে মেয়ের নাম হচ্ছে সালমা। সালমাকে আমাকে বিয়ে করায়। যদিও আমি বিয়ে করার জন্য রাজি ছিলাম না, তারা আমাকে জোর করে বিয়ে করায়। বিয়ে করানোর পরে আমি তখন ওই টিনের বেড়ার একপাশে আমার বউকে নিয়ে সংসার করতে শুরু করি। আরেক পাশে আমার ভাইয়া এবং আমার ভাবি এভাবেই থাকতেছে। এভাবেই সময়গুলো কাটতে, কাটতে একটা পর্যায়ে আমার ওই ভাবি, মানে আমার বউ, প্রাক্তন বউ মনির ঘরে বাচ্চা হয়। মনি কিন্তু আমাকে ডিভোর্স করে। আমাকে ডিভোর্স করে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। তখন মনির ঘরে একটা ছেলে সন্তান হয়। মনির ঘরে যখন ছেলে সন্তান হয়, মনির ঘরে ছেলে সন্তান হওয়ার পরপরই হচ্ছে আমার ঘরে, মানে আমার সালমার ঘরে হচ্ছে একটা মেয়ে সন্তান হয়। একটা মেয়ে সন্তান হয়। তখন আলহামদুলিল্লাহ আমি আমার দিকে ভালো আছি, ও ওর দিকে ভালো আছে। আমি আর আমার ভাইয়ের সাথেও কথা বলি না, ভাবির সাথেও কথা বলি না। আমার বাবা বাড়ি থেকে অলরেডি পালায়ে গেছে। আমার মা বাড়িতে থাকে। আমার মা তখন আমার ভাইয়ের সাথে থাকে। মা আমার ঘরেও আসে না, আমার বউকেও দেখে না। সারাক্ষণ ভাইয়ের সাথে থাকে, ভাইয়ের সাথে দিন কাটায়। এভাবে তখন আমার বউ বাড়িতেই থাকে। আমি তখন চট্টগ্রাম শহরে থাকি। আমি চট্টগ্রাম শহরে থাকি। ওইখানে আমি হচ্ছে চাকরি করি, কারণ চাকরির জন্য তো আমি বাড়িতে যাইতে পারি না। আমার দিন আর রাতগুলো এভাবেই কাটতেছে। আমার মেয়েটা একটু, একটু করে বড় হচ্ছে। আমার মেয়েটার নাম রেখেছিলাম আমি সাদিয়া। আমার মা সাদিয়া একটু, একটু করে বড় হচ্ছে। আমি ফোনে অলওয়েজ কথা বলি। আমার বউয়ের সাথে কথা বলি। আমার ওয়াইফের সাথে কথা বলি। আমার বাবুর সাথে কথা বলি। মোটামুটি এভাবে প্রায় এখানে ১ থেকে ১.৫ বছরের মতো কাটে। ১-১.৫ বছরে তখন আমি আর ভাবির সাথেও কথা বলি না, মানে মনির সাথেও কথা বলি না, আমার ভাইয়ের সাথেও কথা বলি না, কথা বলি না আমার বাবা-মা কারো সাথেই। আমি তখন আমার বউয়ের সাথে কথা বলি। আর গ্রামের যেই গণ্যমান্য ব্যক্তিগুলো আছে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। তাদের সাপোর্টে আমি ঘরটা বানিয়ে দিন আর রাতগুলো এভাবে কাটাচ্ছিলাম। কিন্তু সময়গুলো এভাবে কাটতে, কাটতে একটা পর্যায়ে একদিন রাতের বেলায় আনুমানিক প্রায় ৩টার দিকে হঠাৎ করে আমার কানে আমার মোবাইলে খবর আসে যে আমার বাড়িতে নাকি আগুন লাগছে। আমার বাড়িতে নাকি আগুন লাগছে, এই খবরটা আমার কানে আসে। তো চট্টগ্রাম শহর থেকে আমি আমার গ্রামে যাইতে সময় লাগবে ম্যাক্সিমাম ১ ঘন্টা, ১ ঘন্টারও বেশি সময় লাগে। তো সে সময় হচ্ছে আমার পাশের বাসায় হচ্ছে একটা মোটরসাইকেলওয়ালা ভাই ছিল। আমি ওনাকে জড়ায় ধরে বলি, "ভাই, আমার বাড়িতে আগুন লাগছে। আপনি আমাকে তাড়াতাড়ি হচ্ছে আমার বাড়িতে নিয়ে চলেন।" আমাকে গ্রাম থেকে একজনে ফোন করছে। তো এটা যখন বলে আমি তখন দৌড়ে হচ্ছে ওই লোকটাকে নিয়ে আমি তখন জানে প্রাণে দৌড়ে হচ্ছে গ্রামে যাই। মানে ওই গ্রামে যাই। কোনোভাবেই হচ্ছে ওই গ্রামে, আমাদের গ্রামে যাই। গ্রামে যাওয়ার পরে দেখি যে ধাউ, ধাউ করে আগুন জ্বলতেছে আমার ঘরে। আমার ঘরে ধাউ, ধাউ করে
আগুন জ্বলতেছে। আমি তখন দেখলাম যে মানে সবকিছু পুরো ছাই হয়ে যাচ্ছে আর আমার বউটা ঘর থেকে বেরিয়ে পাগলা কুকুরের মতো কখনো এদিকে কখনো ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে। আমি তখন বুঝতে পারতেছি না, আমি তখন পিছন থেকে গিয়ে আমার বউকে ধরে জিজ্ঞেস করেছি আমার সাদিয়া কোথায়? পরে বলতেছে সাদিয়া ঘরে। আমি তখন মানে ঘরের মধ্যে তখন তো অলরেডি সব পুড়ে গেছে, মানে মানুষ পানি-টানি ঢালতেছে। আর এক পাশ পুড়ে গেছে, আরেক পাশে মোটামুটি মানে একটু ইয়ের মতো আছে। আমি তখন ওই পাশে গিয়ে ছাই কুড়াচ্ছিলাম, এখানে কুড়াচ্ছিলাম, ওখানে কুড়াচ্ছিলাম। বিভিন্ন জায়গায় আমার মেয়েকে খুঁজতেছিলাম। কিন্তু কয়লার সাথে কাঠের সাথে আমার মেয়েটা পুড়ে আঙ্গার হয়ে গেছে। আমি আমার মেয়েটাকে আর খুঁজে পাই না, আমি তখন পাগলা কুকুরের মতো ঘুরে বেড়াই। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি চট্টগ্রাম শহর থেকে আমাদের গ্রামে গেলাম ১ ঘন্টা সময় লেগেছে প্রায়। ৪০ মিনিটেরও মতো বেশি, ৪০ মিনিট ১ ঘন্টার মতো লাগছে। এতটা সময় কেটে গেল কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমার পাশের ঘরে থাকা আমার ভাই এবং আমার ভাবি, আমার প্রাক্তন বউ মনি ঘুমে ভাঙে নাই। তারা নাকি ঘুমিয়ে আছে। গ্রামের সমস্ত মানুষগুলো চিৎকার করে বলতেছে, "আরে এই ঘরে আগুন লাগছে। একটা বাচ্চা মেয়ে পর্যন্ত পুড়ে গেছে। অথচ তোর ভাই আর ভাবি এই পর্যন্ত তাদের ঘুম ভাঙে নাই।" আমার বউ তখন আমাকে বলে, "থানাতে যাও, তাদের নামে মামলা করো। তারাই আমার ঘরে আগুন লাগাইছে।" আমি তখন বলি যে, "কোনো প্রমাণ ছাড়া আমি কেন মামলা করব?" আমার বউ আমাকে বলে, "তুই কি মামলা করবি কি করবি না?" আমি তখন বলতেছি, "আরে আমি কিসের মামলা করব? আমি তো দেখি নাই।" আমার বউ তখন আমাকে মামলা করার জন্য প্রচুর পরিমাণে প্রেশার দেয়। কিন্তু আমি ওই ঝামেলায় আর যেতে চাই না। কারণ আমি আর কার নামে মামলা করব? কিসের নামে মামলা করব? বেইমানি করলো বাবা, বেইমানি করলো মা, বেইমানি করলো আমার ভাই, বেইমানি করলো বিয়ে করা আমার বউ মনি। আমি আর পর আমার বউকে বলি যে, "আমার কপালে যা রাখছে তাই হবে। তুমি আমার সাথে চলো, আমরা শহরে চলে যাই। আমরা আর কখনোই গ্রামে আসবো না। আমার এই গ্রামে ঘর বানানোটাই ভুল হইছে। আমার এই গ্রামে থাকাটাই ভুল হইছে। তুমি আমার সাথে চলো।" তখন আমার বউ আমাকে বলে, "আমি তোর মতো কাপুরুষের সাথে আর যাব না।" প্রায় ৩ মাস পরে আমার বউ মানে ওই দিনে ঝগড়া করে আমার বউ ওর বাপের বাড়িতে চলে যায় এবং ঠিক তারই ৩ মাস পরে আমার বউ আমাকে, আমার 2nd বউ সালমাও আমাকে ডিভোর্স করে দেয়। আর ওই ডিভোর্স লেটারে আমার বউ খুব স্পষ্ট করে লেখে আমি নাকি শারীরিকভাবে অক্ষম ছিলাম। আমি শারীরিকভাবে অক্ষম ছিলাম, এজন্য আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তার মনে রাগ হলো আমি কেন ভাইয়ের নামে মামলা করলাম না? আমি কেন ভাবির নামে মামলা করলাম না? কিন্তু আমি তো জানি তাদের নামে মামলা করে কোনো লাভ নাই। আমি আমার বউকে বোঝাতে পারি নাই। আমার ওই বউটাও তখন আমাকে ডিভোর্স দিয়ে আমার জীবন থেকে হারিয়ে যায়। আপন ভাই, তখন আমার কাছে এই পৃথিবীটাই বিস্বাদ মনে হয়। আমি তখন আমার চাকরিটা ছেড়ে দেই। চাকরিটা ছেড়ে দিয়ে আমি প্রায় ১ বৎসরের মতো কখনো এখানে কখনো ওখানে বিভিন্ন জায়গায় ঘুরি। কিন্তু জীবনের কোনো ঠাঁই পাই না। নাই কোনো ঘর-ভিটা, নাই কোনো বউ, নাই কোনো সন্তান। সবকিছু হারিয়ে সবশেষ আমি টুপিটা মাথায় দিয়ে ইজতেমায় চলে যাই। আমি বিশ্ব ইজতেমার ভিতরে ইন্ডিয়াতে যাই, বাংলাদেশে যাই, ইজতেমায় ঘুরে এখন আমি তাবলিগ জমাত করি। তাবলিগে বিভিন্ন মসজিদে কাটাই। জীবনের বাকি যে সময়গুলো পাবো ওই সময়গুলো মসজিদ আর মাদ্রাসার পিছনে কাটাই দিব। আপন ভাই, আমি কখনো মোবাইল অত বেশি চালাই না, ফেসবুকও চালাই না। আমাদের এখানে একটা ছেলে আছে যার নাম হচ্ছে রাকিব, একজন মুসল্লি। ওই রাকিব ছেলেটা আপনার জীবনের গল্পগুলো শোনে। আমাকে একদিন শোনায় যে, "হুজুর দেখেন, রাকিব আমার জীবন সম্বন্ধে একটু জানে।" আমাকে বলে, "দেখেন, ওই ছেলেটা মানে খুব ভালো।" আমাকে বলে, "দেখেন ওটা মানে অনেক ভালো।" আমাকে শোনালো আপনার একটা স্টোরি শুনে আমার খুব ভালো লাগলো। চট্টগ্রামের মহসিন ভাইয়ের স্টোরিটা শোনার পরে আমার মনে হলো যে আমি আমার জীবনের গল্পটা আপনাকে শোনাই। তাই আপন ভাই, আজ এতগুলো দিনে একটু করে লিখে এইমাত্র গল্পটা লিখে শেষ করলাম। আমি জানি না আমার এই গল্পটা আমি সম্পূর্ণভাবে লিখতে পারছি কিনা এবং গল্পটা আপনি পড়বেন কিনা। যদি পারেন ভাই, আমার বুকের ভিতর জমে থাকে এই না বলা কথাগুলো আপনি মানুষের কাছে তুলে ধরবেন। আজ আমার এই পৃথিবীতে কেউ, আমার এই পৃথিবীতে আজ বাবা আছে, মা আছে এবং আমার ভাই আছে, আমার বউ আছে, ভাবি আছে। আমার শুধু সন্তানটা আমাকে ছেড়ে চলে গেছে, আমার সাদিয়া। আজ সবাই থেকে আমার কাছে না থাকার মতো। আমি শুনতেছি আমার ভাইয়া তার ২ টা ছেলে আছে, ১ টা মেয়ে আছে। তাদেরকে নিয়ে অনেক হ্যাপি আছে। আপন ভাই, আল্লাহর কাছে একটু প্রার্থনা করে বলেন আল্লাহ যেন খুব দ্রুত আমার নিঃশ্বাসটা নিয়ে যায়। আর যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। এটা আমার ফোন নাম্বার। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমি বলেছিলাম যে আমার উজ্জ্বলের জীবনের এই গল্পের প্রসঙ্গে আমার বলার মতো তেমন কোনো ভাষা নেই। আমি গল্পটা পেয়ে কেঁদেছিলাম। আমার নিজের চোখের পানি ঝরিয়েছি এবং গল্পটা আরও হৃদয় বিচলিত ছিল। আরও অনেক কথা ছিল লাস্টের দিকে। তার বউ তাকে এভাবেই ছেড়ে যায় নাই। তার যে 2nd বউ সালমা ছিল এভাবেই ছেড়ে যায় নাই। এখানে পারিবারিকভাবে অনেক ঝামেলা হইছে।
তাকে মামলা করার জন্য তার শ্বশুর মানে সালমার বাবা-মা প্রেশার দিয়েছে। গ্রামের মানুষও পর্যন্ত প্রেশার দিয়েছে। মানে উজ্জ্বল ভাইকে তার ভাইয়ের নামে, আদিলের নামে মামলা করার জন্য এবং আদিলের বউয়ের নামে মামলা করে, কিন্তু উনি মামলাতে যায় নাই। আদিল বরাবরের মতো শান্ত টাইপের একটা ছেলে ছিল। মানে আ মানে কোনোভাবেই সে ঝামেলায় যেতে চায় না এবং ওই ঝামেলায় যেতে চায় নাই বলে তার সেকেন্ড বউ সালমাও তাকে ছেড়ে চলে গেল। মরে গেল সাদিয়া, আঙ্গার হয়ে গেল পুড়ে। আমি যখন এই মানুষের সাথে ফোনে কথা বলি বন্ধুগণ, আমি মানে ভিডিও কলটা যখন দিয়েছিলাম একটা মিষ্টি হাসি দিল। খুব সুন্দর একটা হাসি দিল। মানে দেখে মনেই হয় না যে মানুষটার ভিতরে এত পরিমাণ কষ্ট লুকিয়ে আছে। আমি বলি যে, "ভাই এই গল্পগুলো আপনার না?" বলে, "না ভাই এগুলো আমার।" আমি বললাম, "না, না ধুর ভাই আপনাকে দেখলে মনে হয় না।" বলে, "ভাই আপনিই তো বলেন যে এই পৃথিবীতে যাদের মনে সবচেয়ে বেশি কষ্ট লুকিয়ে থাকে তাদের মুখে মিষ্টি হাসি থাকে। আপনার আপন ভাই বলেন।" আমি তখন মানুষটার কথাগুলো শুনে আমি মানে তার সাথে ফোনে কথাবার্তা বলে, ভিডিও কলে কথাবার্তা বলে তার স্টোরির সাথে আমি কোনো মিল পাইলাম না। এ মানুষটার মুখের ভিতরে, তার মনের ভিতরে একটুও কষ্ট নাই। সে আমাকে একটা কথাই বলে যে, "আপন ভাই আপনি শুধু আল্লাহর কাছে বলেন, আমিও সবসময় নামাজ করে বলি যে আল্লাহ যাতে আমার হয়াতটা কমিয়ে দেয়।" এই দুনিয়াতে সবাই বলে যে তার হয়াত বাড়িয়ে দেওয়ার জন্য। আর আমি আল্লাহকে বলি যে, "আল্লাহ তুমি আমার হয়াতটা কমিয়ে দিয়ে আমাকে খুব দ্রুত এই পৃথিবী নামক নরক থেকে মুক্তি দাও।" আমার বুকটা অনেক ভারী হয়ে গেছে বন্ধুগণ। আমি আদিলের গল্প নিয়ে আর সামনের দিকে যেতে চাই না এবং এই গল্পের প্রসঙ্গে আমি কিছুই বলতে চাই না। আপনাদেরকে বলব যে আপনারা এই গল্পের প্রসঙ্গে কিছু বলবেন। আপনাদের কমেন্টগুলো আমিও পড়ব, উজ্জ্বলও পড়বে। বন্ধুরা, আর কারো জীবনে উজ্জ্বলের মতো এমন দুর্দশা নেমে না আসুক। উজ্জ্বল ছিল আমাদের এই সমাজের একটা উজ্জ্বল নক্ষত্র। আজ সে ডুবে গেল মেঘের ভিড়ে। আর কারো জীবনে এমন না ঘটুক সেই প্রত্যাশায় আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।